কাছে যা সায়েন্সের বই আছে, ঠিক আছে? তো সেই যে টেক্সট বইটা রয়েছে, সেই টেক্সট বইটা তোমাদের অন্তত ১ বার কি ২ বার অন্তত ভালো করে রিডিং পড়তে হবে এবং রিডিং কিভাবে পড়বে? রিডিং তোমাদের যে ইম্পোর্টেন্ট লাইনগুলো হবে সেগুলোকে তোমরা এরকম দাগ দিতে যাবে পেন্সিল দিয়ে, ঠিক আছে? ইম্পোর্টেন্ট জায়গাগুলো নোটস করতে পারো বা এরম দাগ দিয়ে যেতে পারো। ধরো একটা চ্যাপ্টার পড়ছো, শার্লক হোমসের ধরো পড়ছো, ঠিক আছে? তো শার্লক হোমসের পড়ার সময় যেখানে দেখলে ধরো তোমাকে লিখে দিয়েছে যে গ্লুকোজ কিভাবে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? একটা সমীকরণ দিয়েছে। সেই সমীকরণটা তুমি ভালো করে দেখে নিলে এবং দাগ দিয়ে রাখলে যে এই জায়গাটা আমার ইম্পোর্টেন্ট। বা কিভাবে শ্বসন কিভাবে হচ্ছে বা অবাত শোষণ কিভাবে হচ্ছে, সবাত শোষণ কিভাবে হচ্ছে, সন্ধান কিভাবে হচ্ছে, তারপর হচ্ছে ভিটামিনের যে সমস্ত যে ইম্পোর্টেন্ট ভিটামিনস গুলো রয়েছে সেগুলো তুমি দাগ দিয়ে রাখলে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু দাগ দিতে তোমাকে যেতে হবে, ঠিক আছে? এই নয় যে তুমি একটা বই নিয়ে বসলে খালি শুধু সেই গল্পের মতো রিডিং পড়ে গেলে ওরকম করলে হবে না। তাহলে কিন্তু তোমার কিন্তু ওই শুধু গল্পের মতনই পড়া হবে, তাহলে কিছু আর হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে বই যখন তুমি একটা চ্যাপ্টার খুললে, শার্লক হোমস খুললে সেখানে তোমার যেটা ইম্পোর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে? সেইগুলোকে দাগ দিতে যাও পেন্সিল দিয়ে ইম্পোর্টেন্ট জায়গা। তাহলে কি হবে? নেক্সট টাইম তুমি যখন রিভাইজ দেবে বইটাকে সেকেন্ড টাইম, তাহলে তোমাকে আর পুরো বইটা কিন্তু আর পড়তে হচ্ছে না। তাহলে তুমি যদি যখন পড়বে তখন কি ইম্পোর্টেন্ট যে তুমি দাগগুলো দিয়েছিলে সেইগুলোই তোমার যদি তুমি একবার করে চোখ বুলিয়ে নাও, তাহলেই দেখবে তোমার কিন্তু সেকেন্ড টাইম পড়াটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে কিন্তু ১-২ বার করে কিন্তু ভালো করে টেক্সট বইটা আগে তোমায় পড়ে নিতে হবে, ঠিক আছে? এবার ধরো যার কাছে টেক্সট বই নেই বা যার এখনো পর্যন্ত যার ধরো মানে কোনো কিছু পড়াই হয়নি, ঠিক আছে? তাদের জন্য কি করছি, তাদের জন্য আমি এই ধরনের নোটস তোমাদের দিয়ে থাকি, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের ধরো এখানে যেমন রয়েছে দেখো, এই চ্যাপ্টার গুলো আমি তোমাদের পড়াবো। লাইফ সায়েন্সের যেমন টপিক গুলো রয়েছে দেখো এখান থেকে যেগুলো খুবই কোয়েশ্চেন আছে, কমন আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এই চ্যাপ্টার গুলো তোমায় পড়তেই হবে। এবার ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেমন হচ্ছে দেখো পুষ্টি, বিপাক, পরিপাক, সংবহন, রক্ত, মাটি, ভাইরাস, জীবাণু, হরমোন, ঠিক আছে? বৃদ্ধি, জনন, বংশগতি, এগুলো থেকে মানে কোশ্চেন আসবেই আসবে। স্নায়ুতন্ত্র, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখবে আমি তোমাদের আজকে হচ্ছে তোমাদের ২০২৩-এর কোশ্চেনটা আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? প্র্যাকটিস করিয়ে দেবো লাইফ সায়েন্সের যে কোশ্চেন গুলো এসেছে, ঠিক আছে? সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় এসেছে। তো এই চ্যাপ্টার গুলো তোমাকে বেসিক আইডিয়া তোমাকে থাকতে হবে, ঠিক আছে? তো বেসিক আইডিয়ার জন্য বললাম কিভাবে তোমরা পড়বে, যে তোমরা যখন ওই চ্যাপ্টারটা খুলবে, চ্যাপ্টারটা ভালো করে লাইন বাই লাইন দাগ দিতে থাকো। তোমার যে ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে সেগুলো ভালো করে দাগ দিতে থাকো। তাহলে নেক্সট টাইম তুমি যখন রিভাইজ দেবে তোমাকে আর পুরো বইটা পড়তে হবে না। শুধু ওই ইম্পর্টেন্ট দাগ দেওয়া জায়গাগুলো পড়লেই তোমার কিন্তু হয়ে যাবে। এবার ধরো যার কাছে বললাম বই নেই বা নোটস নেই বা কোনো কিছু নেই, তাদের জন্য কিন্তু আমি এই সমস্ত চ্যাপ্টারের নোটস তোমাদের দিয়ে দেব বা ক্লাসে তোমাদের পড়ানো হবে। এ টু জেড যে চ্যাপ্টার গুলো রয়েছে দেখো এখানে যে চ্যাপ্টার গুলো রয়েছে সব চ্যাপ্টার কিন্তু ধরে ধরে তোমাদের নোটস দেওয়া হবে এবং আমি ক্লাসে কিন্তু তোমাদের পড়িয়ে দেবো। তাহলে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এবার ধরো যার ১ বার বা ২ বার করে পড়া হয়ে গেছে, যে কোনো বই তোমরা পড়তে পারো, ঠিক আছে? ভালো যে কোনো যে বই আছে, টেক্সট বই যার কাছে যে বইটা আছে সে তার ধরো পড়া একবার হয়ে গেছে, তাহলে তার পড়া হয়ে গেছে তখন তোমরা কি করবে, ক্লাসের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো ভালো করে তোমরা নোটস করে নিলে, ঠিক আছে? নোটস করে নিলে তাহলে কি হবে, তোমাদের ওইগুলোই রিভাইজ তোমরা দাও, ঠিক আছে? ওইগুলো যখন তোমরা রিভাইজ দেবে, হ্যাঁ দেখাবো কোশ্চেন দেখাবো, কোশ্চেন প্র্যাকটিস করাবো, কোশ্চেন দেখাবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো সেইগুলো তোমরা ক্লাসে আমরা যখন পড়াবো সেইগুলো ভালো করে দেখে নিলে তাহলে তোমাদের কিন্তু আরো বেশি ভালো করে রিভাইজটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এই সমস্ত চ্যাপ্টার গুলো তোমাদের কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। দেখো বাস্তুতন্ত্র, সংরক্ষণ, ঠিক আছে? এই সমস্ত যে চ্যাপ্টার গুলো এখান থেকে কোশ্চেন তোমাদের আসবেই আসবে, বারবার ধরে বলে দিচ্ছি, ঠিক আছে? বৃদ্ধি, জনন, বংশগতি, মাটি, ভাইরাস, জীবাণু, হরমোন, এসব চ্যাপ্টার থেকেই তোমাদের কোশ্চেন তোমরা আবার দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও দেখো এই যে চ্যাপ্টার গুলো তো তোমাদের নোটস দেবো, তোমাদের ক্লাসে বুঝিয়ে দেবো, এগুলো তো সব ঠিক আছে, ঠিক আছে? তো এগুলো ছাড়াও কিন্তু আমি তোমাদের এক্সট্রা আরো নোটস দেব, যেগুলো থেকে তোমাদের
কোশ্চেন এসেছে। আগের বছর যখন ওদের পড়িয়েছি, মানে আগের যে আমাদের ব্যাচ ছিল তাদেরকে আমি পড়িয়েছি, তাদেরকে আমি বারবার বলে দিয়েছিলাম এই নোটস গুলো তোমরা পড়ে যাও। যারা পড়েছে তারা কিন্তু কোশ্চেন ওখান থেকে অনেক কমন পেয়েছে। ঠিক আছে? কি, কি কোশ্চেন কমন এসছে ২-১ টা আমি দেখাচ্ছি, যেগুলো আমি খুঁজে পেয়েছি সেগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে? দেখো এই টাইপের আমি হচ্ছে তোমাদের চার্ট আকারের নোটস তোমাদের এক্সট্রা নোটস দিয়ে থাকি। ঠিক আছে? যেমন ধরো বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম। ঠিক আছে? তো বিভিন্ন প্রাণীর যে শ্বাস অঙ্গ, দেখো এখানে প্রাণীর নাম লেখা রয়েছে, এখানে শ্বাস অঙ্গের নাম লেখা রয়েছে। যেমন হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী মানুষ, তিমি, বাদুড় ইত্যাদি হচ্ছে শ্বাস অঙ্গের নাম ফুসফুস। ফড়িং, আরশোলা ইত্যাদি এদের শ্বাস অঙ্গের নাম ট্র্যাকিয়া। অ্যামিবা, প্যারামিসিয়াম, সংকোচী গহ্বর, কেঁচো, জোঁক এদের শ্বাসাঙ্গ হচ্ছে দেহত্বক বা চামড়া। ঠিক আছে? পাখি, ব্যাঙ এদের দেখো ফুসফুস, ভিজে ত্বক ইত্যাদির সাহায্যে এরা কিন্তু শ্বাসকার্য চালায়। এছাড়া দেখো সরীসৃপ হয়ে যাবে কিন্তু ফুসফুস। জিওল মাছ, ঠিক আছে? যাদের আমরা জ্যান্ত মাছ বলে থাকি অনেক সময়। ঠিক আছে? অতিরিক্ত এদের শ্বাসযন্ত্র দেখা যায়। এদের দেখো শ্বাসাঙ্গ হচ্ছে ফুলকায় এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র। ঠিক আছে? এছাড়া দেখো উদ্ভিদ যেভাবে শ্বাসকার্য চালায় সেটা হচ্ছে পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং শ্বাসমূল। এই শ্বাসমূল থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে? যে জিজ্ঞাসা করা হয় যে কোন গাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। দেখবে আমাদের সুন্দরবনে এক ধরনের গাছ আছে, সুন্দরী গাছ বলা হয়, যেটার জন্য সুন্দরবন বিখ্যাত। সেই গাছের কিন্তু অতিরিক্ত শ্বাসমূল দেখা যায় এবং এই কোশ্চেনটাই তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। ঠিক আছে? তো এই টাইপের তোমাদের নোটস গুলো পড়তে হবে। তোমাদের কাছে যে সমস্ত বই আছে তো পড়বেই, বা যার কাছে নেই তাকে তো আমি নোটস আমরা দিয়ে দেবো, এবং ইম্পর্টেন্ট জায়গা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ওই ধরো সালেক্ট সংশ্লেষ যখন পড়াবো, সালেক্ট সংশ্লেষ থেকে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো তো তোমাদের ক্লাসে বলে দেবই। ঠিক আছে? তার সঙ্গেও এই ধরনের অতিরিক্ত নোটস তোমরা আমার কাছ থেকে পাবে, এবং এই জায়গাগুলো থেকে আগের বছর আমি বারবার বলে দিয়েছিলাম যে কোশ্চেন আসতে পারে, তোমরা ভালো করে দেখে যাও। তো দেখো কোশ্চেন কিরকম এসছিল। আগের বছর দেখো এই জায়গা থেকে কোশ্চেন এসছে, এই নোটস দিয়েছিলাম দেখো। এটা আগের বছর 2023 যে লাস্ট যে জিএনএম পরীক্ষাটা হয়ে গেল, এএনএম জিএনএম, এই পরীক্ষায় দেখো এখান থেকে কোশ্চেনটা কিন্তু কমন এসেছিল। ঠিক আছে? দেখো বিসিজির টিকা, বিসিজি যে টিকা দেওয়া হয় তার হচ্ছে যে বিসিজির ফুল ফর্মটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, এবং আমি ওদের নোটস দিয়েছিলাম আগের বছর যারা ব্যাচ ছিল তাদের কিন্তু এই কোশ্চেনটা কমন এসছে। দেখো বিসিজির ফুল ফর্ম কি, কোশ্চেনটা কমন এসে গেছে। ঠিক আছে? তো বিসিজি এবছর এসছে তোমাদের এখান থেকে র্যাবিস ভ্যাকসিন জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে পোলিও জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে ভ্যারিসেল্লা জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে অন্য যে কোনো কিছু এই চার্টের মধ্যে থেকে আবার তোমাদের জিজ্ঞাসা করতে পারে। সেই জন্য তোমাদের এই ধরনের যে চার্টগুলো দেব সেগুলো যদি তোমরা এক্সট্রা নোটস হিসাবে পড়ো, আশা করি তোমরা অনেক কোশ্চেন কমন আবারও দেখতে পাবে। ঠিক আছে? যেমন ধরো ডিপথেরিয়া ভ্যাকসিন, যে এটা আবার কে তৈরি করেছেন দেখো এখানে পাশে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে? যেমন হচ্ছে ভ্যারিসেল্লা, সেটা হচ্ছে চিকেন পক্স। ঠিক আছে? দেখো আরো কিছু কোশ্চেন কমন এসছে, যেমন দেখো এই কোশ্চেনটাও আগের বছর কমন এসছে, ব্লাড গ্রুপ বা রক্তের শ্রেণীবিন্যাস কে তো কাকে বলা হয়। ঠিক আছে? বা কাকে রক্তের গ্রুপ যে আবিষ্কার করেছেন কাকে বলা হয়, কে এই গ্রুপ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? দেখো এই কোশ্চেনটাও আগের বছর আমি ওদের নোটস দিয়েছিলাম, এটাও কোশ্চেনটা কিন্তু কমন এসছে। তো যারা পড়াশোনা করেছে এখানে যদি কেউ থাকো তাহলে জানবে নিশ্চয়ই আমি এই নোটস গুলো দিয়েছিলাম। তো যারা পড়াশোনা করেছে, সিরিয়াসলি পড়াশোনা করেছে, তারা আশা করি পেরেছে। এখন কেউ যদি নোটস নিয়ে শুধু যদি ফোনের মধ্যে রেখে দেয় তাহলে তো আমার কিছু করার নেই, তাই না? তো যে পড়াশোনা করবে, যে যেরকম ভাবে যেরকম আমরা বলবো স্যার, সব সাবজেক্টেরই মানে স্যার এখানে থাকবেন, অঙ্কের যে থাকবেন, ইংরাজির থাকবেন, সায়েন্সের থাকবেন। ঠিক আছে? তো তাদের কথা যদি তোমরা শুনে চলো তাহলে নিশ্চয়ই তোমরা ভালো র্যাঙ্ক করবে। ঠিক আছে? তো এই কোশ্চেনটাও কিন্তু আগের বছর কমন এসেছিল। ঠিক আছে? আরো কিছু কোশ্চেন দেখাচ্ছি তোমাদের, যেমন হচ্ছে তোমাদের কমন এসেছিল। ঠিক আছে? তো এটা তাহলে কিসের নোটস হয়ে যাচ্ছে, এটা দেখো বিভিন্ন
বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক, ঠিক আছে? যারা বিভিন্ন বিষয় আবিষ্কার করেছেন তাদের হচ্ছে এটা লিস্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে কোয়েশ্চেন তোমাদের আগামী দিনেও মানে এবছর পরীক্ষাতেও আসতে পারে। যেমন ধরো এই দুটো কোয়েশ্চেন খুব আসে। আমি ওদের বারবার বলেছিলাম দেখো যে এই দুটো কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। একটা হচ্ছে রক্ত সঞ্চালন আর একটা হচ্ছে রক্তের শ্রেণীবিন্যাস। তো রক্ত সঞ্চালন উইলিয়াম হার্ভে হয়ে যাবে এবং রক্তের শ্রেণীবিন্যাস যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হয়ে যাবে ল্যান্স স্টেইনার, ঠিক আছে? তো দেখো এবছর ল্যান্স স্টেইনার দিয়েছে, তোমাদের হয়তো আগামী দিনে উইলিয়াম হার্ভে মানে তোমাদের এবছর উইলিয়াম হার্ভে দিতেই পারে, ঠিক আছে? কারণ এই দুটো কোয়েশ্চেন খুব কমন কোয়েশ্চেন, এগুলো খুব ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? তারপর দেখো সাইটোলজি জনক বলা হয় রবার্ট হুককে, বটানির জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। তারপর দেখো আরো রয়েছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক বলা হয় অ্যালেক্স জেফ্রিসকে, ইসিজি ইস্তভেন, ঠিক আছে? তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পল বার্গ। তো এখানে দেখো আরো একটা কোশ্চেন খুব কমন আসে, সেটা হচ্ছে গ্রিন রিভলিউশন, ঠিক আছে? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস স্বামীনাথনকে, ঠিক আছে? আচ্ছা, ইমিউনোলজি বা অনাক্রমতা তাকে কাকে বলা হয় এডওয়ার্ড জেনার, এটাও কোশ্চেন পরীক্ষায় দিয়ে দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়। তারপর দেখো মেডিসিন হিপোক্রেটিস, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রচুর নোটস থাকবে তোমাদের জন্য, যেগুলো এক্সট্রা নোটস আজকে যতটা পেরেছি তোমাদের একটা ক্লাসের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি, ঠিক আছে? আগামী দিনে আরো তোমরা পাবে, কোনো চিন্তা করো না নোটস নিয়ে, ঠিক আছে? তারপর দেখো মাইক্রোস্কোপি, লিউইন হক, মাইকোলজি, মাইচেলি, ঠিক আছে? ট্যাক্সোনমি, দেখো এই কোশ্চেনটাও পরীক্ষা দেয় তোমাদের, যে ট্যাক্সোনমিক জনক কাকে বলা হয়, সেটা হচ্ছে লিনিয়াস হয়ে যাবে, ঠিক আছে? করোলাস লিনিয়াস। তো এই কোশ্চেনটাও পরীক্ষায় দিয়ে থাকে। তারপর দেখো প্রচুর রয়েছে, এরকম প্রচুর কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই টাইপের যে নোটস গুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের ক্লাসে যেগুলো দিয়ে দেবো সেগুলো কিন্তু বাড়িতে পড়তে হবে, বা ক্লাসেও আমি কিন্তু পড়িয়ে দেবো। এছাড়া দেখো আরো একটা কোশ্চেন আছে পরীক্ষায়, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের জনক কাকে বলা হয়, ঠিক আছে? আলেকজান্ডার ফ্লেমিংকে। তারপর দেখো ব্যাকটেরিওলজি, এটা হচ্ছে রবার্ট কোচকে বলা হয়। আরো একটা কোশ্চেন দেখো খুব দিয়ে থাকে, সেটা হচ্ছে জেনেটিক বা বংশগতি, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক, ঠিক আছে? তো এই কোশ্চেনটাও পরীক্ষায় আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার দেখো এখান থেকেও এই যে তোমাদের চার্ট দিয়েছিলাম ভিটামিন, ঠিক আছে? ভিটামিন চ্যাপ্টার যখন আমি তোমাদের ক্লাসে পড়েছিলাম তখন এই নোটসটা আমি তোমাদের দিয়েছিলাম। এখান থেকেও কিন্তু আগের বছর মানে 2023-এ কমন এসছে। কি কোশ্চেন কমন এসছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে হয়েছে কি, বিভিন্ন ভিটামিন দেওয়া রয়েছে, ভিটামিনের হচ্ছে রাসায়নিক নাম দেওয়া রয়েছে, তার হচ্ছে উৎস দেওয়া রয়েছে, এবং ভিটামিনের অভাব ঘটলে শরীরে কি ধরনের রোগ হতে পারে সেখানে তার নামগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? তো সবকটা কিন্তু এই চার্টে যা যা ভিটামিন দেওয়া আছে সবকটা কিন্তু তোমাদের পড়তে হবে, একটা ছাড়লেও চলবে না, ঠিক আছে? কারণ এখান থেকে যে কোনো কিছু দিয়ে দিতে পারে, তাই তোমরা যদি একটা মিস করে যাও, ধরো সেইটাই দিয়ে দিল, তাহলে কিন্তু পরীক্ষায় করতে পারবে না, ঠিক আছে? যেমন ধরো ভিটামিন এ, রাসায়নিক নাম রেটিনল, উৎস দেখো বাঁধাকপি, পালং শাক, পাকা আম ইত্যাদিতে পাওয়া যায়। মনে রাখবে ভিটামিন এ সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু গাজরে পাওয়া যায়, ঠিক আছে? দেখো অভাবজনিত রোগ কি হয়, অভাব ঘটলে রাতকানা, ফিনোডার্মা ইত্যাদি রোগগুলো কিন্তু হতে দেখা যায়। সেরকম দেখো ভিটামিন বি 1 রয়েছে, বি 2 রয়েছে, বি 3 রয়েছে, এবং রাসায়নিক নামগুলো পাশে দেওয়া রয়েছে, ঠিক আছে? বি 5 রয়েছে, বি 6 রয়েছে, বি 7 রয়েছে, বি 9 রয়েছে, এবং অবভিয়াসলি বি 12 রয়েছে, ঠিক আছে? তো বি 12টাও খুব জিজ্ঞাসা করা হয়, বি 3 বি 1ও কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো যে কোনো কিছু তোমাদের দিতে পারে, সবকটা এই চার্টে দেওয়া রয়েছে সবকটা ভিটামিন। তো সবকটা ভিটামিন তোমাদের করে নিতে হবে। দেখো আগের বছর কোশ্চেন কি এসেছিল, আগের বছর কোশ্চেনটা একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিল যে নিচের কোনটি একটি অ্যাসিডের উদাহরণ, ঠিক আছে? তো অ্যাসিড তাহলে কি হয়ে যাবে, তোমাদের অ্যাসকর্বিক অ্যাসিড তোমাদের ওখানে অপশন ছিল, তো অ্যাসকর্বিক অ্যাসিড কি হয়ে যাবে, ভিটামিন সি হয়ে যাবে, ঠিক আছে? তো ভিটামিন সি এর কথা কিন্তু ওখানে জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? তো এটা
23-এ কিন্তু আমার নোটস থেকে কিন্তু কমন এসেছে, ঠিক আছে? তো এই চার্টটা আবারও তোমাদের বলছি, তোমরা ভালো করে পড়বে। এই চার্ট থেকে আগামী দিনেও কিন্তু কোশ্চেন আসার চান্স অনেক আছে। আবার দেখো আরো একটা কোশ্চেন আগের বছরই কমন এসেছিল এই চার্ট থেকে, সেটা হচ্ছে জিজ্ঞাসা করেছিল যে ভিটামিন ডি, ক্যালসিফেরল, ঠিক আছে? ক্যালসিফেরল তোমাকে ঘুরিয়ে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? তোমাদের ঘুরিয়ে কি জিজ্ঞাসা করেছিল? বলেছিল যে ক্যালসিফেরলের অভাবে কোন রোগ হতে দেখা যায়? ক্যালসিফেরলের অভাবে, ডাইরেক্ট তোমাকে ভিটামিন বলেনি। ভিটামিন বললে তো সবাই পেরে যেত, কিন্তু যারা পড়াশোনা করেছে তারাই কিন্তু বুঝতে পারতো যে এটা হচ্ছে ক্যালসিফেরল, মানে আমাকে ভিটামিন ডি এর কথা বলেছে, ঠিক আছে? তো ভিটামিন ডি এর কথা বলেছে, তাহলে ক্যালসিফেরলের অভাবে কি রোগ হয়ে যায়? দেখো রিকেট এবং অস্টিওম্যালাসিয়া হয়, ঠিক আছে? তো এই দুটো অপশানই তোমাদের ছিল ওখানে, রিকেট এবং অস্টিওম্যালাসিয়া, এই দুটোই কিন্তু এখান থেকে কোশ্চেন কমন এসেছে। তো কোশ্চেন কমন আসবে, তোমাদের নোটস যেগুলো দেবো তোমরা যদি ভালো করে পড়ো তোমরা কোশ্চেন ডেফিনেটলি কমন পাবে, এটুকু আমি আশা রাখতে পারি, ঠিক আছে? দেখো আরো কিছু নোটস তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? যেমন হচ্ছে আরো কিছু জায়গায় পরীক্ষায় বিভিন্ন উপক্ষারগুলো জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? যেমন ধরো রেসার পিন কোথা থেকে পাওয়া যায়, আমরা কোথা থেকে পাই? সর্পগন্ধা গাছের ছাল এবং মূল থেকে রেসার পিন পেয়ে থাকি। এটা আমাদের কি কাজ করে? এটা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপর দেখো একটা খুব কমন কোশ্চেন জিজ্ঞাসা করা হয় প্রত্যেক বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে? কুইনাইন কোথা থেকে পাই আমরা? সিনকোনা গাছের ছাল থেকে পাই, ঠিক আছে? এটা আমাদের কি কাজে লাগে? এটা আমাদের ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। খুবই কমন কোশ্চেন, পরীক্ষায় দেয়ই দেয় এটা। এরপর দেখো ডাটুরিন কোথা থেকে পাই? ধতুরা গাছ থেকে পাই। কি কাজে লাগে? হাঁপানি রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। সেরকম দেখো মরফিন রয়েছে, মরফিন আমরা কোথা থেকে পাই? আফিম গাছের কাঁচা ফল থেকে পাই। এটা আমাদের কি কাজে লাগে? ঘুমের এবং বেদনাদায়ক ওষুধ তৈরিতে কাজে লাগে। এরপর দেখো রয়েছে নিকোটিন আমাদের কি কাজে লাগে? তামাক গাছের পাতা তামাক গাছের পাতা থেকে আমরা নিকোটিন পাই। কি কাজে লাগে? মাদক দ্রব্য তৈরি করতে আমাদের কাজে লাগে। তারপর দেখো ক্যাফিন, ঠিক আছে? ক্যাফিন আমরা কোথা থেকে পাই? কফি গাছের বীজ থেকে পাই। কি কাজে লাগে? ব্যথা উপশমকারী ওষুধ তৈরিতে। পিপারিন, এটা হচ্ছে গোলমরিচ, মৃগী রোগের ওষুধ তৈরিতে। ট্যানিন, চা গাছের পাতা থেকে অবসাদ দূর করতে। স্ট্রিকনিন, নাক্স ভমিকা বা কুচেলা গাছের বীজ, পেটের পীড়ার ওষুধ তৈরিতে কাজে লাগে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের সবকটা কিন্তু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? তো এগুলো থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে, আগামী দিনেও তোমাদের আসার চান্স রয়েছে। এরপর দেখো আরো একটা কোশ্চেন তোমাদের আগের বছর আমার নোটস থেকে কমন এসেছিল, সেটা হচ্ছে জিজ্ঞাসা করেছিল নিচের কোনটা স্টেরয়েড ধর্মী হরমোনের উদাহরণ নয়? এই কোশ্চেনটা তোমাদের এসেছিল। কোশ্চেন আমি তোমাদের দেখাবো, দেখলে তোমরা বুঝতে পারবে আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি, ঠিক আছে? তো স্টেরয়েড ধর্মী কোশ্চেনটা এসেছিল, কি জিজ্ঞাসা করেছিল? যে নিচের কোনটি একটি স্টেরয়েড ধর্মী হরমোনের উদাহরণ নয় জিজ্ঞাসা করেছিল। তা তুমি যদি এইখান থেকে নোটসটা তুমি ভালো করে পড়ে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু করতে পারবে, ঠিক আছে? যে কোনটা আমার স্টেরয়েড ধর্মী হরমোন, তা যেটা তোমার হরমোন উদাহরণ তোমার এই এখান থেকে পাবে না, সেটাই হয়ে যাবে নয়, ঠিক আছে? তো দেখো স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো? ইস্ট্রোজেন, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, কার্টিসোল, কার্টিকোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি, ঠিক আছে? তো এগুলো আমাদের কি হয়ে যাবে? স্টেরয়েড ধর্মী হরমোন। তো আরো একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় এখান থেকে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। তো প্রোটিন ধর্মী হরমোনও কিন্তু জিজ্ঞাসা করে, তো এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো প্রোটিন ধর্মী যেগুলো হচ্ছে সেটা কি হয়ে যাবে? টিএসএইচ, ঠিক আছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ভেসোপ্রিন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, ঠিক আছে? ইত্যাদি হয়ে যাবে কিন্তু প্রোটিন ধর্মী হরমোন, ঠিক আছে? আরো একটা ধরো জিজ্ঞাসা করা হয় অ্যামাইনো অ্যাসিড ধর্মী, তাহলে কি হয়ে যাবে? থাইরক্সিন হয়ে যাবে, ট্রাই আয়োডো থাইরোনিন,
ইত্যাদি কিন্তু হয়ে যাবে। তারপর দেখো পেপটাইড ধর্মী রয়েছে, লিপিড ধর্মী রয়েছে, অ্যাসিড ধর্মী, ঠিক আছে? যদি জিজ্ঞাসা করে নিচের কোনটি একটি অ্যাসিড ধর্মী হরমোনের উদাহরণ, তাহলে তোমাদের কি হয়ে যাবে? অক্সিন হয়ে যাবে, জিবরেলিন হয়ে যাবে, ইত্যাদি কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে। বৃষ্টি বলছে পিডিএফ এর কথা, ঠিক আছে? পিডিএফ পেয়ে যাবে, কোনো পিডিএফ নিয়ে চিন্তা করো না। তোমরা ক্লাসটা শুধু মন দিয়ে করো। পিডিএফ তো সবসময় পাবে। পিডিএফ তো তোমাদের জন্যই তৈরি করা। কাদের জন্য তৈরি করা? আমি তো আর নিয়ে আর কি করব, ঠিক আছে? তোমাদের জন্য তো এত কষ্ট করে খেটে নোটস গুলো বানানো হয়, ঠিক আছে? যাতে তোমরা কোশ্চেন পরীক্ষায় কমন পাও, ঠিক আছে? সেই জন্যই তো এত কষ্ট করে খেটে আমি নোটস গুলো বানিয়েছি। কি জন্য? যাতে তোমরা কোশ্চেন গুলো কমন পাও, ঠিক আছে? তাই সেই জন্য আমাদেরও কি করতে হয়? আমাদেরও কিন্তু আপডেট করতে হয় এবং প্রত্যেক দিন কিন্তু খাটতে হয়। এবং তোমরা ভাবছো শুধু তোমরা পড়ছো, হ্যাঁ, আমরা এই রোজ কোশ্চেন মুখস্থ করছি, পড়ছি, এ করছি, আমাদের খুব বোরিং কাজ। কিন্তু তোমাদের থেকে খাটুনি বেশি আমাদের, ঠিক আছে? কারণ আমাদের খাটুনি কোন জায়গাটা? আমরা সবসময় চেষ্টা করি যে স্টুডেন্টরা কিভাবে কমন পেতে পারে, কি নোটস বানালে, কোন জায়গা থেকে পড়ালে, কোন কোশ্চেন দিলে তোমরা কমন পেতে পারো, ঠিক আছে? তো এত খাটার ফলেই তবে দেখো এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু কমন এসেছে, ঠিক আছে? তোমাদের কোশ্চেন দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। তো সেই জন্য পিডিএফ নিয়ে তোমরা চিন্তা করো না। পিডিএফ, ভিডিও রেকর্ডিং সব এখানে ব্যবস্থা আছে, সব পেয়ে যাবে। দেখো, আমরা 2023 মানে আগের বছর যে পরীক্ষাটা হয়ে গেছে, সেই পরীক্ষাটার এবার হচ্ছে আমরা কোশ্চেন আনসার গুলো একটু, হ্যাঁ, যেগুলো, হ্যাঁ, সেগুলো তো বলছি যে কোশ্চেন দেখো কোনগুলো, যেগুলো আসবে সেগুলো তো বলে দেবো, ক্লাসে বলে দেবো, ঠিক আছে? যে চ্যাপ্টার গুলো বললাম ওইগুলো যখন পড়াবো তোমাদের সবই বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো, কোশ্চেন কি কমন আসবে আমিও জানি না আর ভগবানও জানে না, কারণ যে কোশ্চেন করছে সেই একমাত্র জানে যে এই চ্যাপ্টারে এই কোশ্চেনটা আমি দেবো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমি তোমাদের বলতে পারি যে কি, যে না, এই ধরো শালক সংশ্লেষ যখন চ্যাপ্টার পড়াচ্ছি বা কোনো একটা চ্যাপ্টার যখন পড়াচ্ছি, যে এই চ্যাপ্টারে এই 10খানা 20খানা কি 25খানা কোশ্চেন বা এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এই লাইনগুলো তোমরা ভালো করে মনে রাখো এবং এই কোশ্চেন গুলো ভালো করে বা এই নোটসটা ভালো করে পড়ে যাও। এগুলো আসার চান্স আছে, ঠিক আছে? চান্স আছে। আর কোশ্চেন আসবেই, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কেউ যদি বলে যে আমি এই কোশ্চেনটা বলে দিচ্ছি, এই কোশ্চেনটাই আসবে, সে জানবে তোমাকে বোকা বানাচ্ছে, এছাড়া আর কিছু করছে না। কারণ যে কোশ্চেন করছে সে সে তো মানে কেউ জানে না কি কোশ্চেনটা করছে অ্যাকচুয়ালি, পরীক্ষার যে কোশ্চেন, তাই না? তাহলে কি করে সে বলতে পারে যে কোশ্চেনটা 100% কমন আছে? তো আমি তোমাদের বলার উদ্দেশ্যটা কি, যে আমি আমার নোটস গুলো এসেছে মানেটা কি, আমি তোমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদের ধরিয়ে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের বলে দিয়েছিলাম। তবেই না তোমরা দেখে গেছলে বলে তো কোশ্চেন গুলো কমন পেয়েছো। তো কোশ্চেন তো কমন আসবেই, সেটা তো কোনো ব্যাপার নয়, ঠিক আছে? কিন্তু আমার কাজটা কোথায় হবে? আমি একজন স্যার হিসেবে আমার দায়িত্বটা কোনখানে হবে? আমার দায়িত্ব হবে যে একটা চ্যাপ্টারে কোন কোন ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলো বলে দেওয়া এবং কোন কোন কোশ্চেন গুলো কমন আসে পরীক্ষায় সেইগুলো দেখিয়ে দেওয়া, ব্যাস, এটাই আমার কাজ, ঠিক আছে? আর সেইভাবেই নোটস গুলো আমি তোমাদের প্রতিনিয়ত বানিয়ে চলছি, আগামী দিনে তোমাদের জন্য বানাবো, ঠিক আছে? তো এটা বলতে পারি, কিন্তু গ্যারান্টি ভাই আমি কেন, পৃথিবীর কেউই দিতে পারবে না যে এই 100টা কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম, না এই 50টা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, কেউ বলতে পারে না। তোমাকে যদি বলে সে জানবে তোমাকে বোকা বানাচ্ছে, ঠিক আছে? চলো, এবার তাহলে আমরা কোশ্চেন প্র্যাকটিসে চলে যাচ্ছি। আমরা 2023-এর কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করে নেবো। এরপর হচ্ছে 2022-এরও কোশ্চেন এখানে দেওয়া আছে, ঠিক আছে? যদি টাইম হয় আজকে তাহলে 2022টা করবো, নাহলে তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো। 2022-এ ওখানে সব আনসার করা আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? বোঝা গেল? চলো, তো এক এক করে কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকটার উত্তর করার চেষ্টা করো, সবাই সবাই প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি ক্লাসে কিন্তু তোমাদের এইভাবেই পড়িয়ে থাকি, ঠিক আছে? চলো তোমরা প্র্যাকটিস করো।
দেখো এখানে প্রথম কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টাসিস সৃষ্টি হয়? বলো দেখি কি হবে, সবাই আনসার করো। তাহলে কি হবে এটা? হ্যাঁ, তো এটা হয়ে যাবে উচেরিয়া ব্যানক্রোটি, ঠিক আছে, তো এটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে, কিন্তু একদম সি একদম রাইট। সবাই যারা সি বলছো খুব সুন্দর আনসার, সি হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কি রোগ, এটা হচ্ছে এটা হচ্ছে গোদ রোগ, আমরা বাংলা যাকে বলি গোদ রোগ, সেটা হচ্ছে দেখো এই টাইপের তোমার কিন্তু পা গুলো ফুলে এরকম হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ একদম রাইট, সি কিন্তু সঠিক উত্তর। তো এটা হচ্ছে গোদ রোগ, এটা কিন্তু এই টাইপের কিন্তু রোগটা হলে হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি নিম্নলিখিত গুলির কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পারস্পরিক ক্ষার? তাহলে কি হয়ে যাবে বলো। তাড়াতাড়ি বলো কি হবে। তাহলে এটা কি হয়ে যাবে? না, এ, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু না, এ কেন, এ কেন হবে, এ কেন, এ যারা বলছো কেন, এ কিন্তু হবে না, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অপশন সি সাইটোসিন, ঠিক আছে, অপশন সি যারা বলছো একদম রাইট, অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোম গুলি পৃথকীকৃত হয়, ঠিক আছে, তো কি হবে বলো দেখি, প্রফেজ ওয়ান, প্রফেজ টু, অ্যানাফেজ ওয়ান নাকি অ্যানাফেজ টু, কি হয়ে যাবে বলো। কোশ্চেন তিনের কোশ্চেন কি হবে, ডি বলছো অনেকে, অনেকে সি বলছো, তাহলে সি আর ডি এর মধ্যে কোনটা নেব বলো দেখি। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু অপশন সি হয়ে যাবে, সি যারা বলছো একদম রাইট, এটা কিন্তু অ্যানাফেজ ওয়ান হয়ে যাবে। দেখো অ্যানাফেজ ওয়ান চলাকালীন হোমোগোলাস হোমোলোগাস ক্রোমোসোম জোড়া আলাদা হয় এবং সেন্ট্রিওল গুলির সাথে কি হয়ে যায়, যুক্ত তন্তু দ্বারা কোষের বিপরীত মেরুতে টানা হয়, তো এটা কিন্তু হয়ে যাবে তাহলে অ্যানাফেজ ওয়ান হয়ে যাবে, ঠিক আছে, একদম সি যারা করছো একদম রাইট। তারপর দেখো কি বলছে, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ, দেখো হরমোনের ওইখানে তো দিচ্ছিলাম, এখানে ট্রপিক হরমোনের উদাহরণ জানতে চেয়েছে, তো এটা কি হয়ে যাবে বলো দেখি, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? আচ্ছা, অনেকে এ করছো, অনেকে আবার দেখছি বি করছো, হ্যাঁ এ যারা করছো একদম রাইট, তো এটা কিন্তু হয়ে যাবে এসিটিএইচ, ঠিক আছে, তো চারের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ একদম রাইট। এ যারা করছো অনেকেই দেখছি, খুব সুন্দর উত্তর, তো এটা কিন্তু অপশন এ হয়ে যাবে এসিটিএইচ, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, যে হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোনের নিঃসরণকে উদ্দীপ্ত করে তাকে বলবো আমরা ট্রপিক হরমোন। অধিকাংশ ট্রপিক হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যেমন কর্টিকোট্রপিক, থাইরয়েড ইত্যাদি হয়ে যাবে কিন্তু উত্তর। তাহলে এখানে কি ছিল, এই যে এসিটিএইচ ছিল, তাহলে এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন এ যারা বললে একদম রাইট। অনেকেই ভালো উত্তর করছে দেখতে পাচ্ছি। চলো এইভাবে আনসার করো, ক্লাসেও কিন্তু আমরা এইভাবেই প্র্যাকটিস করি, তোমাদেরও কিন্তু আগামী দিনে এইভাবেই প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আচ্ছা এবার বলো তো কি, সিস্টেম আর নেচার নামক গ্রন্থির নামক বইটির রচয়িতা কে?
তো দেখো, আমি তোমাদের একটা নোট তালিকা এরম দিয়ে দেবো, এরম চার্ট আকারে। তাতে দেখবে বিভিন্ন যে সমস্ত বিজ্ঞানীদের বা গুরুত্বপূর্ণ বইগুলো দেওয়া আছে, সব তার কারা কোন বই লিখেছে সব ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে তোমাদের বই থেকে যাই কোশ্চেন আসুক তোমরা মোটামুটি করতে পারবে। তো এটা কি হয়ে যাবে বলো দেখি, সিস্টেম আর নেচার। তো একদম রাইট, অপশন বি যারা করছো, কার্ল লিনিয়াস, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো সঠিক উত্তর হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস জীবিত প্রাণীদের জন্য শ্রেণী বিভাগের নতুন পদ্ধতি তৈরি করেছেন, ঠিক আছে? 1753 সালে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। তাহলে অপশন বি যারা করছো, দেখতে পাচ্ছি খুব সুন্দর, একদম রাইট, বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো একটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়, ঠিক আছে? তো হাইড্রোফিলি কি না জানলে কিন্তু অনেকেই করতে পারবে না। তো হাইড্রোফিলি বলো দেখি কি হবে এটা, হাইড্রোফিলি। অনেকে দেখছি এ করছে, এ কেন হবে, এ নয়, এ নয়, এ নয়। হাইড্রোফিলি, হাইড্রোফিলি স্পিসিস আছে বলি হবে এটা উত্তর, তার কোনো মানে নেই, ঠিক আছে? তো হ্যাঁ, অনেকে ডি করছে দেখতে পাচ্ছি, রাইট। তো এটা কিন্তু হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কিন্তু ডি হয়ে যাবে। দেখো হাইড্রোফিলি, হাইড্রোফিলি কি এক ধরনের পরাগায়ন, যেখানে পরাগ জলের প্রবাহ দ্বারা বিচ্ছুরিত হয় এবং বিশেষ করে নদী ও স্রোতের দ্বারা। এটা কি হয়ে যাবে তাহলে, নীলাম্ব নুসিফেরা, ঠিক আছে? নীলাম্ব নুসিফেরা জাতীয় যে উদ্ভিদ, যেমন পদ্ম, ঠিক আছে, যেটা আমরা বাংলায় কি বল মানে আমাদের ভারতে যেটা আমরা পদ্ম নামে চিনি, ঠিক আছে? তো এই নীলাম্ব পরিবারের একটা উদ্ভিদ। তো এটা আমাদের কি হয়ে যাবে, পদ্ম যে গাছ, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে, অপশন ডি যারা করছো একদম রাইট। তো এটা কিন্তু ডি হয়ে যাবে। দেখো এখানে হাইড্রোফিলি আছে মানে যে আমার হাইড্রোফিলি উত্তর হবে, এটার কোনো মানে নেই, ঠিক আছে? হ্যাঁ একদম রাইট। তো এই ডি যারা বলছো একদম রাইট, ছয়ের কিন্তু ডি আনসার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, পাখির ডানা এবং পতঙ্গের ডানা কি হয়ে যাবে বলো দেখি, কি হবে এটা, পাখির ডানা এবং পতঙ্গের ডানা কি হবে? তাহলে পাখির ডানা এবং পতঙ্গের ডানা, তো এটা কিন্তু হয়ে যাবে সমবৃত্তীয় গঠন, ঠিক আছে? তো এটা হয়ে যাবে সমবৃত্তীয় গঠন, একদম রাইট, সমবৃত্তীয় গঠন একদম রাইট। তো এটা হয়ে যাবে অপশন ই। নেক্সট দেখো চলে যাচ্ছে, দেখো এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেন কমন ছিল, যে নিম্নলিখিত কোনটি স্টের এড হরমোন, দেখো নয়। আমার নোটসে কি ছিল ওখানে, যে স্টের এড হরমোনের উদাহরণগুলো ছিল, তাই না? তোমাদের দেখালাম। তো এখানে দেখো জিজ্ঞাসা করেছে যে কোনটা নয়, তাহলে তোমরা উদাহরণগুলো যদি জানতে তাহলে কিন্তু করতে পারতে, ঠিক আছে, যারা আর পড়েছে আর কি। তো তাহলে এটা বলো কোনটা হবে, একটু আগে দেখালাম টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো কিন্তু স্টের এড হরমোন। তাহলে হরমোন নয় কোনটা, তাহলে হরমোন নয় কোনটা, এ কেন করছো তোমরা, এ কেন করছো? তো এটা কি হবে, আটেরটা কি হবে, আটেরটা বলো, আটেরটা না, এ নয়, এ নয়। এটা হয়ে যাবে কি ইনসুলিন নয়, এখানে নয় জিজ্ঞাসা করেছে, টেস্টোস্টেরন তো স্টেরয়েড হরমোন দেখালাম তো। তো এটা কি হবে, এটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার দেখো, নিম্নলিখিত কোনটি প্রধানত দেহ ভঙ্গি নিয়ন্ত্রণের সাথে জড়িত? তো এটা তো সোজা কোশ্চেন, বলো দেখি নিচের কোনটি প্রধানত দেহ ভঙ্গি নিয়ন্ত্রণের সাথে যুক্ত, নিয়ন্ত্রণের সাথে যুক্ত, তাহলে কি হবে এটা? সবাই সি করছো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু অপশন সি হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 আচ্ছা দাগ দিয়ে সবাই একটু আনসার করবে, তো আমি বুঝতে পারছি না তোমরা কোনটা বি কোনটা সি করছো। অপশন নাম্বার দিয়ে তারপর আনসার দেবে, ঠিক আছে?
চলো 10-এরটা বলো দেখি, 10-এরটা কি হবে? 10 লিখে তারপর অপশনটা দেবে। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টোমার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো, ঠিক আছে? তাহলে কোনটা হয়ে যাবে? 10-এর দাগ দিয়ে কিন্তু উত্তরটা বলো তোমরা, 10-এর দাগ দিয়ে, 10-এর দাগ দিয়ে সবাই উত্তরটা করো। সবাই 10-এর দাগ দিয়ে উত্তরটা করো। কোনটার সি বলছো বুঝতে পারছি না তোমরা। 10-এর দাগ দিয়ে করো। তাহলে কি হয়ে যাবে এটা? তাহলে এটা কিন্তু হয়ে যাবে কি 10-এর? হ্যাঁ, 8-এর এখনো 8 কোথায় চলছে? 8 তো হয়ে গেছে, 8-এর সি হয়ে গেছে, হ্যাঁ 8-এর সি হয়ে গেছে। 10-এরটা বলো, 10-এর। 10-এর কি হবে? 10-এর আমি কারোর আনসার পাচ্ছি না। তাহলে 10-এর কিন্তু হয়ে যাবে অপশন বি হয়ে যাবে, ঠিক আছে? নিউক্লিওজোম হয়ে যাবে, অপশন বি। নেক্সট দেখো, চলে যাচ্ছি। নেক্সট চলে যাচ্ছি, কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো। তো কোষ পর্দায় সবচেয়ে বেশি লিপিড, সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো। তাহলে আমরা 11 দাগ দিয়ে তারপর পাশে আনসারটা দাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা কতর আনসার করছো। তাহলে 11টা কি হয়ে যাবে? তো 11টা কিন্তু হয়ে যাবে ফসফোলিপিড, ঠিক আছে? 11 অপশন হয়ে যাবে কিন্তু সি, ফসফোলিপিড। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নিচের কোন কোন অণুটি অনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে বলছে গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ, আর হচ্ছে কোলেস্টেরল। তাহলে কোনটা হবে? হ্যাঁ, এরকম অপশন দিয়ে করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম অপশন দিয়ে করো। তোমাদের অপশন গুলো অনেক লেটে আসছে, সব নেটের প্রবলেম চলছে, ঠিক আছে? হ্যাঁ, 10-এর সি। সব সব অপশন অনেক দেরিতে পাচ্ছি আমি, অপশন গুলো সব দেরিতে আসছে। হ্যাঁ, এরম দাগ দিয়ে করো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, 11-র সি, বা 11 সি একদম রাইট। 12টা করো, 12টা করো, আমি ওয়েট করছি, 12টা করো। তাহলে নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? তাহলে কি হয়ে যাবে? 12-র আনসারটা করো সবাই। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, 12টা করো। তাহলে এটা হয়ে যাবে কিন্তু একদম রাইট। তো এটা হয়ে যাবে আরএনএ, ঠিক আছে? অপশন বি, আরএনএ। হ্যাঁ, বি এরটা, 12-র বি, একদম রাইট। 12-র বি, হ্যাঁ সবাই, এই তো এবার আসছে। 12-র বি, 12-র বি একদম রাইট। আরএনএ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? একটু লেটে আসছে নেটটার জন্য। আচ্ছা, এরপর দেখো অণুচক্রিকার প্রধান কাজ কি? এটা দেখো, এটা সোজা কোশ্চেন। তো বলো দেখি, অণুচক্রিকার প্রধান কাজ কি? তো আমাদের তিন ধরনের ধরনের আছে শ্বেত রক্তকণিকা, তিন ধরনের কণিকা আছে। তো লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা। তো এখানে আমাদের অণুচক্রিকা জিজ্ঞাসা করা হয়েছে। তো অণুচক্রিকার কাজ কি তোমরা তাড়াতাড়ি বলো, কি হবে? অনুচক্রিকার কাজ কি দেখো, এখানে বলছে যে টিউমার বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপাদন করা, কাটা ক্ষত কাটা ক্ষত থেকে রক্ত বন্ধ করা এবং ফ্যাগোটাইসিস পদ্ধতি দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা। তো এটা তো আমাদের হবে না, ব্যাকটেরিয়া ধ্বংস করা। অ্যান্টিবডি উৎপন্ন করা হবে না। টিউমার ধ্বংস করা, কোষ বিনষ্ট করা হবে না। তাহলে এটা কি হবে যাবে? এটা হয়ে যাবে আমাদের কাটা ক্ষত থেকে রক্ত বন্ধ করা। হ্যাঁ, একদম রাইট। 13-র সি যারা করছো একদম রাইট, বা অনেকেই দেখছি ভালো আনসার করছো, দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? 13-র সি কিন্তু
হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? একদম রাইট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো এই কোয়েশ্চেনটা কমন এসেছিল, কিন্তু বললাম কি ভিটামিনের যে নোটসটা দেখালাম ওখান থেকে এসেছিল, কিন্তু কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে যদি বলছে নিচের কোনটি ভিটামিনের উদাহরণ, এটা জিজ্ঞাসা করেছিল, দেখেছো? তাহলে বলো দেই নিচের কোনটা ভিটামিনের উদাহরণ। এটা দেখে তোমাদের সংকেতটা জিজ্ঞাসা করেছিল, ভিটামিনের সংকেত কিন্তু এখানে জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, বলো দেখি কি হবে। তাহলে কি হয়ে যাবে 14? হ্যাঁ, 14টা আনসার করো সবাই। তাহলে 14টা কি হবে? তো এখানে দেখো অ্যাসপারটিক অ্যাসিড, গ্লু টামিক অ্যাসিড, তারপর স্টিয়ারিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড। তো আমরা কি একটু আগে দেখলাম যে অ্যাসকর্বিক অ্যাসিড কি হয়ে যাবে ভিটামিন সি এর রাসায়নিক নাম, তাই না? ভিটামিন সি এর রাসায়নিক নাম একটু আগেই দেখলাম, সেটা তাহলে কি হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে, তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো এখানে কোনটা হয়ে যাবে? এখানে অপশন ডি কারেক্ট হয়ে যাবে। একদম রাইট, ডি যারা করছো একদম ঠিক। তো এখানে দেখো, এখানে কমলা লেবু, স্ট্রবেরি, কিউই ফল, তারপর ইত্যাদি ফলে কিন্তু আমরা অ্যাসকর্বিক অ্যাসিড পেয়ে থাকি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে। তো শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত কি থাকে বলো দেখি। তো শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত কি থাকে বলো তাড়াতাড়ি। তো শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে, দেখো অপশন এ বলছে ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ, আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ। তাহলে কি হয়ে যাবে? 15টা আনসার করো সবাই, 15টা আনসার করো। তাহলে 15টা কি হয়ে যাবে? তো 15 কিন্তু হয়ে যাবে না, ফ্রুক্টোজ হবে না, ফ্রুক্টোজ যারা, হ্যাঁ এইবার একজনের বর্ষা দেখলাম ঠিক উত্তর দিয়েছে। আহ তারপর অনেকেই দেখছি ঠিক উত্তর, যে টুম্পা অনেক ফার্স্ট আনসার হচ্ছে। তো অনেক দেখছি অনেকেই ভালো উত্তর দিচ্ছে। হ্যাঁ একদম রাইট, এবার কিন্তু হয়ে যাচ্ছে অনেকেই দেখছি ভালো উত্তর দিচ্ছে। তো এটা কিন্তু হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে, তাই না? তো এখানে কিন্তু দেখো আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাক্রোজেম, শুক্রাণুর অ্যাক্রোজমে উপস্থিত কি থাকে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ। দেখো আমরা একটু ছোট্ট নোটস আকারে দেখে নেব। তো দেখো অ্যাক্রোজম ইংরাজিতে বলা হয় অ্যাক্রোসোম। তো হলো শুক্রাণুর অগ্রভাগে উপস্থিত উৎসেচক পূর্ণ, দেখো উৎসেচক পূর্ণ থলি যা নিউক্লিয়াসকে ঢেকে রাখে। এর উৎসেচকগুলি মূলত এই দেখো অ্যাক্রোসিন ডিম্বাণুর প্রাচীর নষ্ট করে নিষেকে সাহায্য করে, এটি গলগি বস্তুর পরিবর্তনের ফলে সৃষ্ট। তো তাহলে আমাদের কি হয়ে যাবে এক্ষেত্রে? অপশন ডি হয়ে যাবে। তো যারা ডি বলছো একদম কিন্তু রাইট। ঠিক আছে, অনেকেই ডি আনসার করছো আমি দেখতে পাচ্ছি, তো একদম রাইট। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আরো একটা ভালো কোশ্চেন, বলছে নিচের কোন নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? তাহলে মাইটোকন্ড্রিয়া কোনটাতে অনুপস্থিত, দেখো দেখি কি হবে। তাহলে কি হয়ে যাবে? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে 16টা কি হয়ে যাবে? তো 16
ষোলোর না, এ অনেকে করছে দেখছি, এ কিন্তু হবে না, তাহলে ষোলোরটা কি হয়ে যাবে? ষোলোর কিন্তু হয়ে যাবে অপশান সি, মোনো সার্কো মোনোডাইস এক্সিলিস, ঠিক আছে? এটা কিন্তু হয়ে যাবে অপশান সি হয়ে যাবে, ঠিক আছে? তো ষোলোর কিন্তু অপশান সি হয়ে যাবে। সি যারা করছো একদম রাইট, হ্যাঁ, অনেকেই দেখছি করছো, তো ফার্স্ট যাচ্ছে, নাম বলার সুযোগ নেই। তো খুব সুন্দর আনসার করছো তোমরা, ঠিক আছে? তো এটা কিন্তু অপশান সি হয়ে যাবে, একদম রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। তো বলো দেখি এটা কি হবে? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, তাহলে কে নিঃসরণ করে? জাইমোসেন কোষ, অক্সিনটিক কোষ, নাকি কুফার কোষ, নাকি লালা কোষ? তাহলে কি হয়ে যাবে বলো দেখি, কোনটা হবে? 17 কোনটা বলছো? কুফার কোষ। অনেকে বলছো না, কুফার কোষ কিন্তু হবে না, সি কিন্তু হবে না, ঠিক আছে? তো কি হবে বলো দেখি এটা, তোমরাই বলো কি হবে। 17টা কি হবে তাহলে? 17 ডি বলছো না, ডিও কিন্তু হবে না, লালা কোষও হবে না, তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে? তো এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 17 বি, এই 17। ও আচ্ছা আচ্ছা, এখানে তোমরা সি বলছো, হ্যাঁ হ্যাঁ, এখানে একটু অপশনটা ঘুরে গেছে, আচ্ছা, এটা এই জায়গাটা অপশন বি হয়ে গেছে, একদম রাইট। সি কিন্তু যারা বলছো একদম রাইট, এটা সি মানে হচ্ছে এখানে বি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু অক্সি অক্সিনটিক কোষ হয়ে যাবে, মানে এখানটা অপশনটা ঘুরে গেছে, আমারই টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, তোমাদের তাহলে সি যারা করেছো কিন্তু একদম রাইট, এটা হয়ে যাবে অক্সিনটিক কোর্স, ঠিক আছে? দেখো এখানে নোটস তোমাদের দেখাচ্ছি, এক্সট্রা ইনফরমেশন, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। বলছে খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাকে সাহায্য করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলির একটি কোষ হলো প্যারাইটাল কোষ, যেটাকে আমরা অক্সিনটিক কোষও বলে থাকি, ঠিক আছে? তো এই কোষ হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, যাদের সকল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, ঠিক আছে? তো এটা কিন্তু এক্ষেত্রে অপশন বি হওয়া উচিত ছিল, কিন্তু এখানটা অ্যাকচুয়ালি সি হবে, ঠিক আছে? তো অপশন অনুযায়ী এখানে সি, সি আনসার, ঠিক আছে? আচ্ছা এবার বলো, দেখো আরো একটা ভালো কোশ্চেন দিয়েছে। বলছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? তাহলে কি হবে বলো দেখি। সর্বাধিক পুরু পেশির স্তর থাকে। তাহলে কি হয়ে যাবে? তাড়াতাড়ি আনসার করো। তো 18 অনেকে ডি বলছে, একদম রাইট, 18 ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো ডি যারা বলছো একদম রাইট, ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বাম নিলয়, দেখো আমরা যদি এক্সট্রা ইনফরমেশন একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবে যে ডান এবং বাম নিলয়ের মধ্যে বাম নিলয়ের পেশি বেশি, বাম নিলয়ে বেশি পুরু পেশি থাকে, ঠিক আছে? কারণ এটি হৃদয় থেকে অক্সিজেন পাম্প করার জন্য আরো শক্তির প্রয়োজন। তো এটির কারণ ডান নিলয় ফুসফুস রক্ত পাম্প করে, ঠিক আছে? ডান নিলয় ফুসফুসে রক্ত পাম্প করে, তবে বাম নিলয়ে শরীরের সমস্ত অংশে রক্ত পাম্প করে, ঠিক আছে? সেই জন্য আমাদের এটা কিন্তু হয়ে যাবে অপশন ডি। এবং ডি যারা আনসার করেছো একদম রাইট, ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। খুব সুন্দর, অনেকে দেখছি উত্তর করছে, সবাই চেষ্টা করো। তাহলে এখানে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, আর ক্লাসেও কিন্তু আমরা এইভাবেই প্র্যাকটিস করে থাকি, ঠিক আছে? তো দেখো পরের কোশ্চেন কি বলছে, যকৃৎ এবং পেশিগুলিতে শক্তি কি রূপে সঞ্চিত হয়? তো বলো দেখি এটা কি হবে। যকৃৎ এবং পেশিগুলিতে শক্তি কি রূপে সঞ্চিত হয়? দেখো গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ এবং
ফ্যাট, তাহলে কি হয়ে যাবে এটা? তাড়াতাড়ি বলো সবাই। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অপশন এ। হ্যাঁ, একদম রাইট। এ যারা করছে একদম রাইট, এটা কিন্তু হয়ে যাবে গ্লাইকোজেন। ঠিক আছে, তো এটা কিন্তু গ্লাইকোজেন হয়ে যাবে। নেক্সট দেখো, আমরা চলে যাচ্ছি, দাঁড়াও একটু ছোট করে দিই। বলছে নিচের কোন অংশটি মানব দেহে পাচিত খাদ্যের শোষণের জন্য দায়ী? তাহলে এটা কি হয়ে যাবে? তাড়াতাড়ি সবাই আনসার করো, আমি দেখছি সবাই আনসার কারা ঠিক করছে, আমি দেখছি। তাড়াতাড়ি আনসার করো। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ক্ষুদ্রান্ত হয়ে যাবে, অপশন ডি। হ্যাঁ, দেখো নেক্সট চলে যাচ্ছি। দেখো এই কোশ্চেনটা কমন এসেছিল, ঠিক আছে, যে বিসিজি টিকা, টিকার ক্ষেত্রে বিসিজির ফুল ফর্ম কি? ঠিক আছে, তো বলো দেখি এটা কি হবে। হ্যাঁ, 21-এর দাগ দিয়ে সবাই করো, চলো সবাই করো। সবাই আনসার করো, সবাই আনসার করো, আমি দেখছি সবার উত্তর আমি দেখছি। তো একদম রাইট, এটা কিন্তু হয়ে যাবে তাহলে অপশন বি, ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন। তোমাদের একটু আগে নোটস দেখালাম, ঠিক আছে, বিসিজির কোশ্চেন এটা কমন ছিল, ঠিক আছে। তো আগামী দিনেও তোমরা এরকম কমন পাবে, তো চিন্তা করো না, ঠিক আছে। তো খালি ভালো করে পড়তে থাকো, এখন অনেক সময় আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। বলছে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির কোনটি বোল্টিং ফোনোটাইপের জন্য দায়ী? তো কি হয়ে যাবে বলো দেখি, বোল্টিং ফোনোটাইপের জন্য দায়ী, তাহলে কি হয়ে যাবে এটা? অনেকেই দেখছি উত্তর দিচ্ছ, বা হুম, অনেকেই সি উত্তর দিচ্ছে, একদম রাইট, এটা কিন্তু হয়ে যাবে অপশন সি, জিববেরেলিন। ঠিক আছে, তো জিববেরেলিন কিন্তু এটা একদম কারেক্ট উত্তর। তো দেখো বোল্টিং হলো ফুল ফোটার ঠিক আগে ইন্টারনোড প্রসারিত করার একটা প্রক্রিয়া। জিবরেলিন রোজেটের অভ্যাস, যেমন বিট, বাঁধাকপি ইত্যাদি উদ্ভিদে বোল্টিং প্রচার হয়। ঠিক আছে, তো এটা আমাদের তাহলে জিব্বেরেলিন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। যারা জিব্বেরেলিন 22-এর উত্তর সি দিয়েছো, একদম রাইট। দেখো এটা কোশ্চেন খুব কমন আসে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানব দেহের ত্বকে পাওয়া যায়? ঠিক আছে, তো ত্বকে আমরা কোনটা পাই? অ্যান্থোসায়ানিন,
সায়ানিডিন, মেলানিন নাকি অপসিন? তাহলে কি হয়ে যাবে? 23-এর দেখো অনেকেই কিন্তু খুব সুন্দর উত্তর দিচ্ছে, খুব ফাস্ট আনসার যাচ্ছে, সবাই খুব ফাস্ট আনসার করছে, বাহ, দেখে ভালো লাগছে। হ্যাঁ, সবাই একদম রাইট, এটা কিন্তু হয়ে যাবে অপশন সি, মেলানিন। সবাই এটা ভালো সঠিক উত্তর দিয়েছে। তো এটা কিন্তু হয়ে যাবে মেলানিন। মেলানিন আমাদের ত্বকে পাওয়া যায়, ঠিক আছে। দেখে মেলানিনের ওপর নির্ভর করে কিন্তু এই যে কালো, সাদা, ফর্সা যে আমাদের চামড়ার রং হয় সেগুলো হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো আরো একটা ভালো কোশ্চেন, এইচআইভি অর্থাৎ এইডস থেকে দিয়েছে। বলছে এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড, এইচআইভি তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে, ঠিক আছে। তো এটা আমাদের কি হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। তো এটা আমাদের কিন্তু হয়ে যাবে একদম রাইট, একদম রাইট, খুব সুন্দর, খুব ফাস্ট উত্তর যাচ্ছে দেখতে পাচ্ছি, বাহ, খুব সুন্দর উত্তর দিচ্ছে সবাই। তাহলে এটা কিন্তু না, বি কেন, বি কেন যে বি করছো? তো এটা কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, SSRNA। তো আমরা জানি কি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু দেখো কি বলছে, ভিরিয়নের মধ্যে এইচআইভি ভাইরাসের দুটি ধনাত্মক একক, ধনাত্মক এক সূত্রক RNA দেখা যায়, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন চলে যাচ্ছি, নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? তাহলে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় কোথায়? তাহলে এটা কি হয়ে যাবে, কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? তো এটা কি হয়ে যাবে, না অনেকে করছো দেখতে পাচ্ছি, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে একদম রাইট, সি যারা করছো একদম রাইট, এটা হয়ে যাবে ক্যালোফাইল ইনফাইলাম, ঠিক আছে। তো এটা অপশন সি কিন্তু কারেক্ট হয়ে যাবে, যারা সি করছো একদম রাইট। আমি কিন্তু সকলের আনসার দেখছি, ঠিক আছে, মাঝে মাঝে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সবার দেখছি। চলো পরের কোশ্চেন, 26-এর দাগ দিয়ে সবাই আনসার করো। বলছে যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয়, তাহলে সেই ঘটনাকে আমরা কি বলবো, ঠিক আছে। তো বলো দেখি এটা কি হয়ে যাবে, তাড়াতাড়ি আনসার করো। তাহলে এটা কি বলছো, বা সবাই খুব ঝড়ের গতিতে আনসার করছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে অপশন বি, টেস্ট ক্রস, ঠিক আছে, অপশন বি টেস্ট ক্রস। দেখো এখানে কি বলছে, টেস্ট ক্রস কি না, ব্যাক ক্রসের মতোই কোন সংকর জীবের বংশধর F1 জনুর সংকরায়নের পরিমাপ করার জন্য F1 জনুর সাথে প্যারেন্টের প্রচ্ছন্ন বা মাতার ক্রস করানো হয়, একেই বলা হয় টেস্ট ক্রস, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, যারা বি করলে একদম রাইট। নেক্সট দেখো 27-এরটা কি বলছে, নিচের কোনটি গ্লুকোজ অণু? দেখো সালোক সংশ্লেষ চ্যাপ্টারই তোমরা এটা পড়ে যাবে, তো এটা খুব ইজি কোশ্চেন। সালোক সংশ্লেষ, নিচের কোনটি গ্লুকোজ অণু, ঠিক আছে। তো গ্লুকোজ অণু কোনটা, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, খুব সুন্দর সবাই উত্তর দিচ্ছে ঝড়ের গতিতে। তো এটা একদম রাইট, খুবই সোজা আনসার, এটা কিন্তু হয়ে যাবে C6H12O6, ঠিক আছে। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু হাইড্রোজেন এবং অক্সিজেন 6, ঠিক আছে। তো এটা আমাদের গ্লুকোজ, গ্লুকোজ বা দাক্ষ শর্করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট, যা শর্করার রাসায়নিক শ্রেণী বিভাগে এক শর্করা মনোস্যাকারাইডে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এই এক্সট্রা নোটস গুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। বলছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস যুক্ত থাকে? তাহলে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? তাহলে কি হয়ে যাবে এটা, বা সবাই দেখছি ঝড়ের গতিতে আনসার করছে, খুব সুন্দর। তাহলে কি হয়ে যাবে এটা, এটা কিন্তু হয়ে যাবে একদম রাইট, খুব সুন্দর আনসার। এটা কিন্তু হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি গৌণ খাঁজ, ঠিক আছে, অপশন ডি
গৌণ খাঁজ। চলো নেক্সট কোশ্চেন দেখো, চলে যাচ্ছি। দেখো এই কোশ্চেনটা কমন এসেছিল, তো কি হয়ে যাবে? মানুষের এ বি ও ব্লাড গ্রুপ আবিষ্কারক হলেন। দেখো বলছিলাম না এই কোশ্চেনটা কমন এসেছিল, তো বলো দেখি এটা কি হয়ে যাবে? তো এ বি ও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন, কি হয়ে যাবে? তাহলে এটা যাবে কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। তো এটা অপশন বি যারা করছো একদম রাইট, অনেকেই দেখছি ভালোই আনসার করছে 29-এর, বাহ খুব সুন্দর। তো এটা কিন্তু হয়ে যাবে অপশন বি, কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এটা দেখো, এইটা আমি আগের বছরও পড়ানোর সময় বলেছিলাম যে এক্স সিটু আর ইন সিটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। দেখো এবছর 2023-এ এক্স সিটু দিয়ে দিয়েছে, দেখেছো? আবার হয়তো পরের বছর তোমাদের ইন সিটু থেকে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তো এটা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়ে থাকে মাঝে সাঝে। তো বলো দেখি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ কি? তাহলে কি হয়ে যাবে এটা? এ কেন, এ কেন করছো, যে করছো? হ্যাঁ, সি কিন্তু হয়ে যাবে একদম রাইট, সি যারা করছো খুব সুন্দর। তো এটা কিন্তু হয়ে যাবে বীজ ব্যাংক, তাই না? এক্স সি টু। তাহলে এক্স সি টু জিনিসটা কি একটু আমরা দেখে নিই, তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে, তাই না? তো বলতে দেখো এক্স সি টু সংরক্ষণ হচ্ছে এমন এক পদ্ধতি যার দ্বারা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি তার নিজস্ব বাসস্থান থেকে এনে বিপদমুক্ত ভাবে সংরক্ষণ করা হয়। তাকে আমরা এক্স সিটু সংরক্ষণ বলবো, ঠিক আছে। অর্থাৎ ধরো একটা বাঘ বা কোনো বন্য জন্তুকে আমরা সেটা বিপদগ্রস্ত বা এন্ডেঞ্জার স্পিসিসের অবস্থায় রয়েছে, সেটাকে আমরা নিয়ে এসে আলিপুর চিড়িয়াখানায় বা বিভিন্ন কোনো যে চিড়িয়াখানাগুলো রয়েছে আমাদের ভারতবর্ষে সেখানে এনে আমরা তাকে সংরক্ষণ করলাম বা তাকে রাখলাম, ঠিক আছে। বা তাকে সেবা মানে যত্ন নিলাম, এ করলাম, তাকে চিড়িয়াখানায় তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তাকে সংরক্ষণ দিলাম। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এক্স সিটু সংরক্ষণ, ঠিক আছে। মানে অন্য জায়গা থেকে তাকে এনে আর একটা জায়গায়, সুরক্ষিত জায়গায় তাকে আমরা সংরক্ষণ দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের হয়ে যাবে এক্স সিটু সংরক্ষণ, ঠিক আছে। চলো 31-এরটা কি হবে বলো দেখি। তো বলছে নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকা গুলি অদানাদার যুক্ত কোষ হিসাবে চিহ্নিত হয়ে থাকে? তাহলে 31-এর বলছো এ এন্ড সি, তাহলে কি হয়ে যাবে 31-এর? বলো 31-এর কি হয়ে যাবে? হ্যাঁ, তো 31-এর কিন্তু হয়ে যাবে তাহলে এটা, তাহলে 31-এর তাহলে কিন্তু হয়ে যাবে এটা সি হয়ে যাবে, ঠিক আছে, একদম রাইট। তো 31-এর কিন্তু হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। চলো দেখো বলছে নিম্নলিখিত কোনগুলি মেকি ফল, ঠিক আছে। তো বলো কোনটা হবে মেকি ফল? কি কি অপশন হতে পারে মেকি ফল? কলা, টমেটো, আপেল এবং স্ট্রবেরি, কি হবে? না, এ হবে না, এ হবে না এখানে, কলা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হবে? তো এখানে এখানে একের বেশি কিন্তু অপশন উত্তর হবে, ঠিক আছে, এখানে একটা কিন্তু হবে না, এখানে একের বেশি হবে। তাহলে কি হয়ে যাবে এটা? হ্যাঁ, তো এখানে বি, সি এবং ডি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বি টমেটো, আপেল এবং স্ট্রবেরি, ঠিক আছে। তো এগুলো মিকি ফল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ একদম রাইট, বি সি ডি যারা করছো একদম রাইট। তারপর দেখো নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? তাহলে নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? কোনগুলো থাকে না? নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দান, রাইবোজোম, নিউক্লিয় বস্তু। তাহলে প্রোক্যারিওটিক কোষ কোষে কোনটা আমরা দেখতে পাই না? তাহলে কি হয়ে যাবে? তাহলে কোনটা কোনটা দেখতে পাই না 33-এর? তাহলে এটা যাবে এ অ্যান্ড বি, একদম রাইট, এ অ্যান্ড
বি কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক আছে। তো এখানে এ বি কিন্তু হয়ে যাবে, হ্যাঁ এ বি যারা করছো একদম রাইট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়। দেখো অপশনগুলো ভালো করে দেখো। বলছে এডিএইচ একটি পেপটাইড হরমোন, থাইরক্সিন শক্তির বিএমআর বৃদ্ধি করে, কিন্তু এটা তো ঠিক, তাহলে কিন্তু হবে না তাহলে এক্ষেত্রে। তাহলে প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে এবং সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে, তো এই দুটো কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কি ক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে সি আর ডি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এটা বৃদ্ধি করে বিএমআর, তাহলে এটা তো আমাদের নয় বলেছে যেহেতু এখানে, তাহলে কিন্তু এটা সি আর ডি আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, ডিএনএ তে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান, ঠিক আছে। জেড ডিএনএ তে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান, তাহলে কি হয়ে যাবে এটা। বলছে হেলিক্স বামাবর্ত উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, একটি পূর্ণ পাকে 12টি বেশ জোড়া এবং হেলিক্স পিচ 34 অ্যামস্ট, তাহলে কোনটা হবে, 34 34 35-এরটা বলো, 35 তাহলে কি হয়ে যাবে, 35-এর হয়ে যাবে এ হবে, বি হবে আর সি হবে, ডি কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এ বি এবং সি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি, দেখো এইভাবে কিন্তু তোমাদেরও আনসার করতে হবে। জাইলেম কলার অধীনে নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত, তো মৃত জিজ্ঞাসা করেছে, ট্র্যাকাইট, স্ট্যাকিয়া, জাইলেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা, তাহলে কি হয়ে যাবে, 36-এরটা আনসার করো, 36 কি হয়ে যাবে, তাহলে 36 হয়ে যাবে কি, 36 হয়ে যাবে ট্র্যাকাইট, ট্র্যাকিয়া এবং জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা কিন্তু হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, মানব দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে সৃষ্টি হয়। দেখো আমি বলছিলাম যে ভিটামিন থেকে কোশ্চেন কমন এসছে, দেখো আবার ক্যালসিফেরল জিজ্ঞাসা করেছে, তো ক্যালসিফেরল মানে কি, কি দেখেছিলাম, তাহলে কি হয়ে যাবে এটা, কোন কোন রোগ হয় ক্যালসিফেরলের অভাবে, 37-এর 37-এর বি না, বেরি বেরি কিন্তু হয় না, একটু আগে তো দেখালাম, বেরি বেরি কেন, তাহলে কি হবে, 37-এর সি ডি একদম রাইট। তো 37-এর কিন্তু হয়ে যাবে রিকেট এবং অস্টিও ম্যালেশিয়া, এটা দেখালাম না তোমাদের, তাহলে এটা ভুল করছো কেন, এটা তো সোজা কোশ্চেন ছিল, তাহলে কি হয়ে যাবে, সি আর ডি হয়ে যাবে, ঠিক আছে। দেখো নিম্নলিখিত কোনটি বা কোনগুলি ভাইরাস গঠিত রোগ, আমি তোমাদের একটা চার্ট দিয়ে দেব, আগের বছরও দিয়েছিলাম, সেখানে তোমাদের যে রোগগুলো ভাইরাস ঘটিত, যে রোগগুলো ব্যাকটেরিয়া ঘটিত, যে রোগগুলো প্রোটোজোয়া ঘটিত, সব কিন্তু ওই নোটসের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। সেটা যদি তোমরা করো, ওই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যা কোশ্চেন দেবে, তোমাকে ধরো কোশ্চেন দিল যে কলেরা কোন কার দ্বারা সৃষ্ট একটি রোগ, ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া কার দ্বারা হয়, ঠিক আছে। তো এই ধরনের যে কোশ্চেন গুলো আসে সব কিন্তু ওখান থেকে করতে পারবে, তাহলে এটা কি হয়ে যাবে, কোনগুলি ভাইরাস ঘটিত রোগ, তাহলে কি হয়ে যাবে, এইডস তো ভাইরাস ঘটিত রোগ, আমরা বলি এইচআইভি ভাইরাস, তাই না। টিটেনাস কি হবে না, টিটেনাস কিন্তু হবে না। আচ্ছা ইনফ্লুয়েঞ্জা হবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমরা বলি। আচ্ছা তারপর নিউমোনিয়া, নিউমোনিয়া কিন্তু হবে না, তাহলে ঠিক আছে। তাহলে কোনটা কোনটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে এ আর এখানে হয়ে যাবে সি, ঠিক আছে, এসি কিন্তু হয়ে যাবে, হ্যাঁ একদম রাইট, এসি যারা বলছো একদম রাইট, হ্যাঁ এসি যারা বলছো একদম ঠিক। আচ্ছা এরপর দেখো 39-এরটা, করডাটা পর্বের বৈশিষ্ট্য হলো, তো করডাটা পর্বের বৈশিষ্ট্য হলো, দেখো এখানে বলছে স্টোমোকর্ড উপস্থিত, নটোকর্ড উপস্থিত,
পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ উপস্থিত, ঠিক আছে, এবং গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত। তাহলে কি হয়ে যাবে? তো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কি হয়ে যাবে? তো এটা হয়ে যাবে অপশন বি, নটোকর্ড উপস্থিত, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ উপস্থিত এবং গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত, ঠিক আছে। তো এটা হ্যাঁ একদম রাইট, সোনাম একদম ঠিক বলেছে, বি সি ডি, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে বি সি এবং ডি, এটা কিন্তু হবে না, ঠিক আছে। চলো দেখো, এই সেটের লাস্ট কোশ্চেন বলতে নিম্নলিখিত কোনগুলি বা কোনটি কো এনজাইমস, তাহলে কি হয়ে যাবে? নিচের কোনটি বা কোনগুলি কো এনজাইমস, কি হয়ে যাবে এটা? হ্যাঁ একদম রাইট, একদম রাইট, এটা কিন্তু হয়ে যাবে এ এবং ডি, ঠিক আছে। তো এফ এ ডি এইচ এবং ভিটামিন এ, তো কোনটা কো এনজাইমস, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে এটা? এফ এ ডি এইচ এবং ভিটামিন এ। তো এটা ছিল আমাদের 2023-এর আনসার কি, ঠিক আছে। 2023-এর আনসার কি, তো আমাদের পিডিএফ দিয়ে দেব, পিডিএফ এ সব আনসার করা থাকবে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের এএনএম জিএনএম এরই 2022-এর কোশ্চেন গুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সে 2022-এ দুটো সেটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 এবং শিফট 2, এখানে দুটো সেটই দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দুটো সেটই তোমরা প্র্যাকটিস ভালো করে নেবে, ঠিক আছে। তো এখানে দুটো সেট দেখো, তোমাদের দেখাচ্ছি, এই ধরনের আনসার তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। তোমরা এইভাবে করতে পারবে। এই ধরনের কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, যেমন তোমাদের বললাম যে এক্স-সি2 এবং এন-সি2 যে কোশ্চেনটা তোমাদের প্রত্যেক বছরই দেয়, এখানে আমি এন-সি2 এবং এক্স-সি2 কাকে বলে, উদ্দেশ্য কি, গুরুত্ব কি, ঠিক আছে, উদাহরণ সব কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবেই তোমরা নোটস গুলো পাবে আমার থেকে, কোনো চিন্তা করো না। নোটস, পিডিএফ, ভিডিও রেকর্ডিং এসব নিয়ে কেউ চিন্তা করবে না। তোমাদের শুধু যেগুলো দেব সেগুলো শুধু ভালো করে দেখার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, ঠিক আছে। বাদ বাকি এমসিকিউ আহ তারপর হচ্ছে নোটস সবই তোমরা পেয়ে যাবে, প্রচুর এমসিকিউ পাবে। এগুলো নিয়ে একটা চ্যাপ্টার শেষ হবে, সেই চ্যাপ্টার থেকে যা এমসিকিউ ইম্পর্টেন্ট আছে সব তোমাদের করিয়ে দেব এবং এক্সট্রা নোটসও তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ থ্যাংক ইউ সকলকে, ঠিক আছে। আর নোটসটা আমি দিয়ে দিচ্ছি স্যারকে, স্যার তোমাদের গ্রুপে দিয়ে দেবে। এখানে 2022-এর পুরো কোশ্চেনটা দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো এখানে 22-এর পুরো কোশ্চেন দেওয়া রয়েছে, 22-এর সেট 1 এবং সেট 2 দুটোই দেওয়া আছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সেট শিফট 2 এর কোশ্চেন, ঠিক আছে। এটা শিফট 2 এর কোশ্চেন, লাইফ সায়েন্স, ঠিক আছে। এখানে শিফট 2 এর, হ্যাঁ। তো এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করলাম তোমাদের একটু বলার আর কি। একটা ক্লাসে দেখো, একটা ক্লাসে তো আর আমি তোমাদের পুরো বই শেষ করে দিতে পারবো না, সেটা আমার পক্ষেও সম্ভব নয়, আর তোমাদের পক্ষেও নেওয়াটা সম্ভব নয়। তো একটা ছোট ক্লাসের মধ্যে কিভাবে কি আমরা পড়াশোনা করলে কিভাবে এই পরীক্ষাটা খুব সহজেই ক্র্যাক করতে পারবে, এবং আমার যে সাবজেক্ট যে লাইফ সায়েন্স, সেটাতে তোমরা কিভাবে ভালো নাম্বার পেতে পারো বা কিভাবে আমি নোটস দিয়ে থাকি, সেগুলোই তোমাদের আজকে মূলত আলোচনা করলাম। এবং 2023টা তোমাদের প্র্যাকটিস করিয়ে দিলাম এবং 22টাও দিয়ে রাখলাম, যাতে তোমাদের প্রিভিয়াস ইয়ারটা নিয়ে আর কোনো মাথা চিন্তা করার দরকার নেই। আগামী দিনে তোমরা এবার তো আমার কাছে এমসিকিউ আরো পাবে, চ্যাপ্টার নোটস সবই পেয়ে যাবে, ঠিক আছে। তো সেগুলো নিয়ে কেউ চিন্তা করো না, তোমরা শুধু ভালো করে পড়তে থাকো। আর হয়তো কিছুদিন বাদই ফর্ম ফিল আপও হয়তো শুরু হয়ে যাবে, পরীক্ষাও তারপর দেখবে আস্তে আস্তে চলে আসে। তো এখন থেকে যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের খুবই প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো সিরিয়াসলি একটু পড়াশোনা করো, দেখবে ভালোভাবেই তোমরা র্যাঙ্ক করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ নেগেটিভ বললাম তো, নেগেটিভ হচ্ছে তোমাদের হচ্ছে যে 30টা কোশ্চেন থাকবে প্রথম 1 নম্বরে, ওখানে তোমাদের হচ্ছে শুধু নেগেটিভ মার্কিং থাকছে। যে 10 নম্বরের যে 10টা যে কোশ্চেন থাকবে 2 নম্বরে, ওখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে না, ওখানে তোমাদের শুধু
ওখানে তোমাদের শুধু কি থাকবে, ওখানে তোমাদের একের বেশি তোমাদের কিন্তু উত্তর হবে, সেইটা তোমাদের একটু ভালো করে লক্ষ্য রেখে আনসার গুলো করতে হবে, ঠিক আছে? ওখানে নেগেটিভ যেমন থাকছে না, ওখানে কিন্তু তোমাদের একের বেশি তোমাদের উত্তরও কিন্তু করতে হবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ তোমরা হলে জানতে পেরে যাবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ তো তোমাদের সবাই জানতে পেরে যাবে, অত এখন দেরি আছে, খবর পেয়ে যাবে। গ্রুপে থাকো, স্যারের গ্রুপে সব খবর পেয়ে যাবে, অত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, ঠিক আছে? তোমরা শুধু এখন থেকে ভালো করে প্রিপারেশনটা আগে নাও, ঠিক আছে? যেরম যেরম বললাম করো, আর নোটস ওই নিয়ে কোনো চিন্তা করবে না, ঠিক আছে? চলো, স্যার এবার তোমাদের কিছু বলবেন, ঠিক আছে? স্যার আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আশা হ্যাঁ, করি তোমরা ক্লাবটা এনজয় করেছো। আর আমি সবাইকে বলবো যে প্লিজ তোমরা একটু গ্রুপে ফিডব্যাক দাও। দেখো তোমাদের গ্রুপটা দেখো ওপেন করে দিয়েছি আমি। গ্রুপে একটু তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করো যে কার কেমন কি লাগলো। আমি বেশি সময় নেব না, 9:27 বাজে, এটা আমি 9:29-এর মধ্যে বন্ধ করে দেবো। একটু প্লিজ ডিটেলসে জানিও যে কোথায় কেমন লাগলো, কি লাগলো। 1.5 ঘন্টা ধরে ক্লাস করিয়েছে। আমি আজকে বলেছিলাম যে স্যারকে যে একটু স্যার এমসিকিউ টাইপের কোশ্চেন করাবেন, স্টুডেন্টরা বারবার বলছিল। তো সেরকম টাইপেরই যে প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের কোশ্চেন হয়, তোমরা দু রকমই কোশ্চেন দেখলে, যেহেতু লাইফ সায়েন্সে এই ব্যাপারটা অনেক বেশি তোমার প্রকট বলতে পারো, যে 30টা কোশ্চেন তার একটা করে অপশন রাইট আনসার হয়, আর বাকি 10টা কোশ্চেন যাদের একাধিক অপশন কিন্তু রাইট আনসার হিসেবে থাকে। তো দুটো পার্টি দেখলে বুঝতে পারলে আইডিয়া হলো, যারা একদম নতুন তাদের জন্য আরো ভালো হলো। তবে আমি আবারও বলছি, আমাদের যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ। অর্থাৎ কোন একটা ক্লাসে একটা সাবজেক্টে ক্লাস হবে, যখন লাইফ সায়েন্সের ক্লাস হবে তো শুধু লাইফ সায়েন্সের ক্লাস হবে, এবং সেখানে কোন একটা চ্যাপ্টার, একদম প্রথমে ধরো এরকম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, তো ওই ক্লাসটাই হবে। তার পুরো ক্লাসটা কমপ্লিট হওয়ার পর তার এমসিকিউ কি আছে সেগুলো তোমাদের দিয়ে দেবে। এমসিকিউ এর রেসপেক্টে দেখো যে কি কি রিলেটেড ইনফরমেশন সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। প্লাস তার সাথে সাথে আরো যেটা বলার ওখান থেকে, যে বেশ কিছু চার্ট আকারে যেগুলো দিয়ে, মানে যেটা খুব কাজে লাগে, মানে জাস্ট চোখের সামনে থাকলে তোমার দেখা হয়ে যাবে, মনে থাকবে এরকম টাইপের। আমি তোমাকে বলতে পারি লাইফ সায়েন্সে আমার মনে হয় যে যাদের মানে একটু ভালো ইয়ে রয়েছে, এই নোটস পড়লে বা পিডিএফ যদি থাকে, আমার মনে হয় না বই খুব দরকার হবে। তারপরেও বলবো বই অবশ্যই সাথে রেখো, আমি গতকালও বলছিলাম বই দরকার। তবে তন্ময় স্যারের নোটস কিন্তু সত্যি অন্যরকম টাইপের, আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে এরকম কি শুধুমাত্র ঢালাও লেখা, পড়ে লেখা পড়ে পড়ে করতে হচ্ছে, এরকম নয় ব্যাপারটা। থাকবে একদম পুরো চার্ট আকারে, যে সবকিছু এক জায়গায় পাচ্ছ। তোমরা দেখলে কয়েকটা দেখলে মাত্র, কারণ একটা ক্লাসে সবকিছু সম্ভব না। আর তোমরা প্লিজ একটু গ্রুপে ফিডব্যাক শেয়ার করো, কার কেমন লেগেছে। অন্তত অ্যাটলিস্ট একটা দুটো লাইনে লিখো, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লেগেছে, খুব ভালো, এরকম নয় ব্যাপারটা, এরকম নয়। আমি চাইছি একটা দুটো লাইনে কোথায় কি ভালো লেগেছে, এরকমটা কি লেখা যাবে না একটু? আজ আমাদের তৃতীয় দিনের ক্লাস শেষ হয়ে গেল। আগামীকাল চতুর্থ ক্লাস রয়েছে ফিজিক্যাল সায়েন্স, রাত 8টা থেকে থাকবে। আগামীকাল একজন ম্যাডাম ক্লাস নেবেন, রাত 8টা থেকে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্লাস থাকবে, মিস করবে না কেউ, ঠিক আছে? একদম ক্যাটাগরি 2 এর যে কোশ্চেন, এটা নিয়ে সবারই থাকে। একটু দেখো, আমি আবারও বলছি যে আমরা ম্যাজিক জানি না, একদিনে সম্ভব না, কোনো কিছুই সম্ভব না, কিন্তু ধরে ধরে যদি তুমি একটু ধৈর্য রাখো তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? একটু প্লিজ ডিটেলসে, খুব ভালো লাগলো যে একজন অনেকটা বড় করে লিখেছে, খুব ভালো লাগলো। একটু যদি তোমরা এরকম একটু ডিটেলসে লেখো বা জানাও, তাহলে আমরাও বুঝতে পারি। কারণ আলটিমেট আমরা মানুষ, কিন্তু ভগবান না। মানে ধরো আমরা তোমাদের জন্য যা কিছু করছি না কেন, কোথাও গিয়ে মনে হয় যে আর কোথাও কোনো গ্যাপ নেই তো, কোনো খামতি নেই তো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি জানতে চাইছি যে যদি তোমাদের থেকে আর কোনো ইনফরমেশন পাওয়া যায়, আর কিছু এক্সট্রা পাওয়া যায়, যে যেটা তোমাদের থেকে শেয়ার করলে আমরা সেই জায়গাগুলোতে যদি কোনো আমাদের ঘাটতি থেকে থাকে, আমরা তাহলে রেকটিফাই করতে পারবো, ঠিক আছে? 9:30 হয়ে গেছে, আমি তাহলে গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। গ্রুপটা ফার্স্ট আমি বন্ধ করে দিই, দেন আমি তোমাদেরকে কোড শেয়ার করে দিচ্ছি, কোড শেয়ার করে দিচ্ছি। আমি গ্রুপটা বন্ধ করে দিই, দেন আমি কোড শেয়ার করে দিচ্ছি।
থ্যাংক ইউ সবাইকে এত ভালো কোঅপারেশন করার জন্য। আর আমি আবারও কোড শেয়ার করে দিচ্ছি, তোমরা কোডটা এক কাজ করো, আগামীকালকে যে নাম্বারটা ছিল না ওই নাম্বারটাতে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি নতুন আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এই সবগুলোই আমাদের অ্যাডমিন নাম্বার, তুমি গ্রুপে এই নাম্বারটাও অ্যাডমিন হিসেবে পাবে। এটাই হচ্ছে আজকের কোড, টুডে ইজ মাই ডে। এই কোডটা আমাকে পাঠাও এই নাম্বারটা 9804418987। আমি চেষ্টা করবো আজ রাত্রের মধ্যে অথবা কালকের মধ্যে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস তোমাদের কাছে পৌঁছে যাবে। গতকাল যে ক্লাসটা হয়েছে সেখানে ওই নাম্বারটাতে একটু প্রবলেম আছে, যদি আজকের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে আগামীকাল বা আগামীকালের মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে যায়। এই নাম্বারটাতে তোমরা একটু আমাকে কোডটা সেন্ড করো বা এখনো করতে পারো, ঠিক আছে, এখনো পাঠাতে পারো, কিন্তু অন্য কিছু লিখো না, শুধুমাত্র এইটুকুই লেখো টুডে ইজ মাই ডে। তোমার নাম কি, স্যার পিডিএফ পাঠাবেন, স্যার রেকর্ডিং ভিডিও পাঠাবেন, প্লিজ লিখো না। এইটুকু তো বিশ্বাস রাখো, এইটুকু তো ধৈর্য রাখো, ঠিক আছে। কোড এখন সেন্ড করে দাও, হ্যাঁ এখনই সেন্ড করে দাও, কোড এখনই সেন্ড করে দাও। এই নাম্বারটা 9804418987, এই নাম্বারটাতে কোড সেন্ড করে দাও। এটাও দেখো গ্রুপে অ্যাডমিন হিসেবে আছে, তো এই নাম্বারটা এখনই পারলে কোড সেন্ড করে দাও, একটু লিখে পাঠাও টুডে ইজ মাই ডে, অন্য কিছু লিখো না। স্যার আমার নাম এটা, গতকালকে রেকর্ডিং ভিডিও পাইনি, আজকে রেকর্ডিং ভিডিও পাঠিয়ে দেবেন, প্লিজ অন্য কোনো কিছু লিখো না। এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যে বুঝতে পারছি এতজন লোক যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে থাকে তাহলে কি হতে পারে। তো বারবার বলছি এটা প্লিজ করো না, এতে কি হয় না বিরক্তি বাড়ে আরো, একদম সত্যি কথা বলছি। তো প্লিজ একাধিক জিনিস লিখো না, শুধুমাত্র এইটুকুই লেখো টুডে ইজ মাই ডে, আদার্স কিচ্ছু লিখো না প্লিজ, আদার্স কোনো কিচ্ছু লিখো না প্লিজ, এই কথাটুকু রেখো, অন্য কিচ্ছু লিখবে না। স্যার পিডিএফ পাচ্ছি না, পিডিএফ দিন, একটু ধৈর্য রাখো, তোমার কাছে রাখতে গেল না, কালকে সকালে দুপুর, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো এটুকু। এমন নয় যে তুমি অন্য কিছু, মানে আমি তোমাদের কেড়ে নিয়েছি, একটা রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস তোমার কাছে যাবে, শুধুমাত্র টুডে ইজ মাই ডে এইটুকু বাদ দিয়ে কিচ্ছু লিখবে না, তোমার নাম পর্যন্ত লিখবে না, আমি তোমার থেকে জেনে নেবো তোমার নাম যখন দরকার হবে, প্লিজ এইটুকু বিশ্বাস রাখো, অন্য কিছু লিখবে না। একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি এতগুলো মেসেজ কন্টিনিউ হতে থাকে তাহলে বুঝতে পারছো কি হতে পারে। তো প্লিজ সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট, অন্য কোনো কিছু লিখবে না, এইটুকু মেসেজ করবে, ধৈর্য রাখবে প্লিজ। যে বারবার মেসেজ করবে না স্যার রেকর্ডিং ভিডিও দিন, স্যার পিডিএফ দিন, প্লিজ এটা করবে না, এটা করলে বিরক্তি বাড়ে, অস্বস্তি বাড়ে, এটা বুঝতে চেষ্টা করো, এটা বুঝতে চেষ্টা করো প্লিজ। আমি সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি, কেউ একাধিক মেসেজ করবে না, শুধুমাত্র লিখবে টুডে ইজ মাই ডে, অন্য কিছু লিখবে না। আগামীকাল রাত 8টা থেকে ক্লাস থাকবে, আগামীকাল রাত 8টা থেকে ক্লাস থাকবে। আগামীকাল কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্লাস রয়েছে, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস কেউ মিস করবে না, ঠিক রাত 8টা থেকে শুরু হবে। আর রবিবার দিন আমাদের এই সেশনের লাস্ট ক্লাস, আগামী রবিবার হবে, এবং রবিবার দিন আমি নিজে থাকবো ক্লাসে, ম্যাথ এবং রিজনিং। তো তোমরা প্লিজ সেই পর্যন্ত একটু ধৈর্য রাখো। রবিবার দিন ক্লাসে আমি ডিটেলসে কথা বলবো যে আগামী দিনে ক্লাস কি হবে, রুটিন কি হবে, কিভাবে ক্লাস হবে, কোথায় ক্লাস হবে, সমস্ত কিছু। মানে এখন যে ফরম্যাট ক্লাস হচ্ছে এটার মধ্যে অনেকটা কমন আছে, যে ক্লাসগুলো 1.5 ঘন্টা হবে, ঠিক আছে, কিন্তু এরকম 7:30 বা 8টা এইভাবে কোন টাইমে ক্লাস হবে ফিক্সড রুটিন থাকবে, এমন নয় যে হঠাৎ করে আজকে একটা কিছু বলে দিলাম, না, ফিক্সড রুটিন থাকবে, সাপ্তাহিক রুটিন থাকবে, যে রুটিন তুমি জানতে পারবে, এবং সেই রুটিন অনুসারে কিন্তু কন্টিনিউ ক্লাস হবে, ঠিক আছে। আগামীকাল রাত 8টায় ক্লাস রয়েছে, আগামীকাল ফিজিক্যাল সায়েন্স কেউ মিস করবে না, কারণ ফিজিক্যাল সায়েন্স কিন্তু এএনএম জিএনএম এর কিন্তু সেকেন্ড গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও কিন্তু তোমার একই রকম ভাবে কিছু রয়েছে যেগুলোতে একটা করে অপশন রাইট অ্যান্সার হবে, এখানেও কিন্তু 5টা কোশ্চেন রয়েছে যেখানে দুটো করে বা একাধিক অপশন হবে রাইট অ্যান্সার, দুটো বললে ভুল হবে, একাধিক রাইট অ্যান্সার কিন্তু অপশন কিন্তু রাইট অ্যান্সার হিসেবে আসবে, যেটা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে রয়েছে। এবং আগামীকাল ফিজিক্যাল সায়েন্সের ক্লাস থাকবে, মিস করবে না কেউ, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে কোনো কিছু যদি কারো বলার থাকে বলতে পারো, মাইকটা আমি অন করে দিচ্ছি, যদি কারো কিছু বলার থাকে, কিছু জানার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা রাখবো এই পর্যন্ত, ঠিক আছে। যখন ভাই, হ্যাঁ বলো। স্যার মাঝে মাঝে নেটওয়ার্কের খুবই প্রবলেম হয় দেখায়। অনলাইন ক্লাসের এই একটা অসুবিধা আছে, এটা আমি আবার বলছি, এটা সম্ভবত স্টুডেন্টের দিক থেকে বা তোমার দিক থেকে হবে,
কারণ আমাদের দিক থেকে যে ইন্টারনেট ইউজ করা হয় তার তুলনামূলক তার স্পিড ভালো থাকে, এইটুকু বলতে পারি। তবে ইন্টারনেট তো আমার নিজের নয়, বাফারিং সব ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ স্যার, অনেকবার আমি ফোন কাটাকাটি করি আবার গ্রুপে অ্যাড হই, হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। এবার তবু হতে অনেক পারে সমস্যা পার্সোনাল দেখা যায়। নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, তবে প্রত্যেকটা ক্লাসেই রেকর্ড থাকবে, এই আর কি। আর যদি কারো কিছু বলার থাকে, স্যার বলছিলাম কি যে কালকেরটা পাওয়া যাবে না, কালকের রেকর্ডিংটা? বললাম কেন কথাগুলো শুনো মন দিয়ে। যে নাম্বারটাতে গতকাল দেওয়া হয়েছিল সেই নাম্বারটাতে একটু প্রবলেম রয়েছে। আজ নাও কাল নাও পরশু তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে, সেই দায়িত্ব আমার। মানে যদি ওখানে এরকম হয় যে দেখা গেল যে তোমার এটা আমি পাচ্ছি না, ডেটা আমি পাচ্ছি না, তারপরেও মনে রেখো যে আজকের ক্লাসেও যারা উপস্থিত রয়েছে তাদের পুরো অ্যাটেন্ডেন্স আমার কাছে রয়েছে। গুগল মিট এই অ্যাটেন্ডেন্স আমাকে পাঠিয়ে দেয়। গতকাল ক্লাসে যারা যারা ছিল তাদের অ্যাটেন্ডেন্স আমার কাছে রয়েছে। তাই এই চিন্তা করার কোনো কারণ নেই যে এই ক্লাসটা হয়ে গেল, এবার কি হবে, আমি কি করে জানতে পারবো। আমি আবারও বলছি, বিশ্বাস রাখো, রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। প্লিজ এইটুকু বিশ্বাস রাখো। আর আর কারো কিছু? ওকে স্যার। স্যার এই নাম্বারটা আমি পুরো ক্লিয়ার পাচ্ছি না, নাম্বারটা পুরো ক্লিয়ার পাইনি আমি। আমি স্ক্রিনশট মেরে নাম্বারটা টাইপ করছি কিন্তু হচ্ছে না। হ্যাঁ স্যার, মেসেজ করবি। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এক মিনিট। স্যার বলছি আজকে পাঠাতে হবে ওটা? হ্যাঁ আজকে ওটা পাঠাতে হবে? হ্যাঁ, এখনই পাঠিয়ে দেবো আমি। পরপরই এগুলোকে ঠিক আছে স্যার। ঠিক আছে। আর কারো কোনো কিছু বলার নেই তো? রাখতে হবে। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে। ফিজিক্যাল সায়েন্স মিস করবে না কেউ। আগামীকাল ফিজিক্যাল সায়েন্স কেউ মিস করবে না। রবিবার থেকে আমি সমস্ত কিছু তোমাদের সাথে খুলে কথা বলবো, যে কি হতে চলেছে, কিভাবে ক্লাস হবে, সবকিছু। কোন গ্রুপ থাকবে, কারণ এই গ্রুপে ক্লাস হবে। এই গ্রুপে স্যার গতকালে ক্লাসটা রয়েছে যারা ক্লাস করে না। শুনতেই পাইনি, বুঝতেও পাইনি। গতকালকের ভিডিওটা পাবো? মাইক গুলো একজন করে করো। এই মিনিমাম যাদের এইটুকু এনে তাদের জন্য বিশ্বাস করে খুব রাগ হয়ে যায় তখনই, যে এইটুকু যারা বোঝে না যে একজন কথা বলছে, তোমার মাইকটাও খোলা আছে। স্যার আমাদের ছিল, বলো। স্যার আজকে আমার প্রবলেমটা ভালোই হইলো, কারণ অনেক নেটওয়ার্কের প্রবলেম ছিল। হ্যাঁ, আমি দেখেছি যে যদি স্যারের দিক থেকে প্রবলেম থাকে, গতকালকের ক্লাস ছিল এটা ঠিক, গতকালকের ক্লাসে দেখছিলাম জিওগ্রাফি ক্লাসে একটু প্রবলেম হচ্ছিল স্যারের দিক থেকে, কিন্তু আজকের ক্লাসে কোনো প্রবলেম হয়নি, বা প্রথম দিনের ইংলিশ ক্লাসেও কোনো প্রবলেম হয়নি। ইভেন আমার দিক থেকে হওয়ার কথা না, আমার ইন্টারনেট স্পিড খুব হাই থাকে, কারণ এখানে তো ধরো একাধিক ক্লাস চলে, তো সেই জন্য আর কি বলছি। তারপরেও বললাম যেটা, যে ইন্টারনেট আমার নিজের নয়, যে কোনো মুহূর্তে ব্যাপার হতেই পারে, আমার ক্ষেত্রেও হতে পারে, এমনটা নয় যে আমার। হ্যাঁ স্যার, আজকে অনেক প্রশ্ন বুঝতে পারলাম না।